Bismillahirrahmanirrahim. So let's start our today's class. As I said, today we'll be discussing on writing module and some of the basic grammars based on writing and speaking. So what I want you to understand that this is grammar. It covers 25% of our marks. এটা রাইটিং এর ক্ষেত্রে এটা স্পিকিং এর ক্ষেত্রে হ্যাঁ সো এটা একটা বড় ফ্যাক্টর আপনার ব্যান্ড স্কোর তো ওভারঅল সবকিছু মিলিয়ে এটাতে আসে এই জন্য রাইটিংয়েও আপনার গ্রামারটা যদি ভালো হয়ে যায় তাহলে আপনার রাইটিং বলেন এবং স্পিকিং বলেন দুটোতেই এটা আপনাকে বেনিফিটেড করছে সো এটার গুরুত্ব দিয়েই এটাকে আপনি আয়ত্ত করার চেষ্টা করবেন আর এটা আপনার সারা জীবনের জন্য একটা অর্জন হয়ে যাবে আপনার grammar structure. If you can speak with error-free English, and even if you can write error-free English, so your demand is worldwide. এটা বোঝার চেষ্টা করতে হবে আপনাকে যাই হোক আমরা অনেক রেগুলার বেসিসে আপনাদেরকে গ্রামারে টাচ দেওয়ার চেষ্টা করছি যেটা হয় আসলে আমরা দেখি যেটা আনফর্চুনেট যে নতুন একটা ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখি তো আমাদের গ্রামার মিস্টেক হয় এটা হবে 50% অফ ইউর সেন্টেন্সেস যদি ভুল হয় তাহলে তো আপনার 5.55 এর উপরে যাওয়াটা কষ্টকর হয়ে যায় হ্যাঁ এটা একটা বিষয় তো আমার সেন্টেন্সগুলো যেন কারেক্ট হয় 7 হায়ার যদি স্কোর আপনি করতে চান তো অবশ্যই আপনাকে আপনার মোর দেন 60% সেন্টেন্সেস অ্যাটলিস্ট কারেক্ট করতে হবে এটা একটা বেসিক জায়গা হ্যাঁ আপনি যে 7+ 8 স্কোর করতে চান আর 8+ হলে তো কথাই নেই সেখানে আপনাকে 10% আপনার কারেক্ট ইংলিশ লিখতে হবে একটা দুটো ভুল হতে পারে তবু এই আমরা ব্যান্ড ডেসক্রিপ্টরটা তো দেখেছি সেটার বেসিসে বলছি কিন্তু আমার মানে মন গড়া কোনো কথা এখানে বলছি না ক্যালকুলেশনটা ওভাবে পার্সেন্টেজটা করেছি তো below are the top 10 mistakes and some advice on how to avoid them আমরা যে ভুলগুলো করি প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু ভুলের আলোচনা চলছে এখনো চলছে আর সামনের দিকে খুব বেশি থাকবে না সো দেখেন আমরা ইউজ অফ দা আর্টিকেলের যদি আমরা একটু কথা আলোচনা করে নেই শুরুতে আমরা কখন দা ইউজ করব যেটা হচ্ছে পার্টিকুলার কোনো এরিয়া যদি হয় সেক্টর হয় সেক্ষেত্রে আমরা দা ইউজ করতে হবে যেমন দ্য গভর্নমেন্ট দ্য পুলিশ দ্য ব্রিজ দ্য river the hospital where when there is only one of something in a particular area when there is only one in the entire world পুরো পৃথিবীতে যেটা একটাই আছে গতকালও বলেছিলাম সেটাকে আমরা দা বা দি ইন্টারনেট দি এনভায়রনমেন্ট দি ওজোন লেয়ার দি অ্যাটমসফিয়ার এরকম ভাবে আমরা এটা ছোটবেলার পড়া তাই না অর্ডিনাল নাম্বার এটা একটা জিনিস অর্ডিনাল নাম্বারগুলোতেও আমাদেরকে অবশ্যই দা নিয়ে আসতে হবে অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার কোনটা এটা অ্যাডজেক্টিভের আলোচনায় আমরা আলোচনা করেছি অ্যাডজেক্টিভের মধ্যে যেখানে নাম্বারের মধ্যে কার্ডিনাল নাম্বার ছিল অর্ডিনাল নাম্বার কোনগুলো র্যান্ডম নাম্বার যেগুলো 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে র্যান্ডম নাম্বার এগুলোকে আমরা কার্ডিনাল নাম্বার বলি অর্ডিনাল নাম্বার কি যেগুলো অর্ডার সেন্স মেক করে তাই না যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড এটা একটা অর্ডার ধারাবাহিক একটা অর্ডার যেগুলো ইংলিশে তখন এই জায়গাগুলো যখন আমরা মেনশন করবো দ্য ফার্স্ট দ্য সেকেন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ওয়ান্ট ইউ টু নো এই যে আমরা যখন বলছি তখন আমরা এটা অর্ডিনাল নাম্বারের আগে আমরা দ্য আর্টিকেল ইউজ করবো এগুলো জানা থাকলে আমাদের জন্য সুবিধা হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দা বা দি এটা আমাদের ইউজ করতে হয় দ্য ওয়ার্স্ট দ্য শর্টেস্ট দ্য লোয়েস্ট হ্যাঁ যখন সুপারলেটিভ ডিগ্রি সামনে আলোচনা আসবে সুপারলেটিভ ডিগ্রি আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ প্লেস যেটা দ্য নেম রেফার্স টু এ গ্রুপ অফ আইল্যান্ড হ্যাঁ দেখেন আমরা আর্টিকেলের ক্লাসে বলেছিলাম ইংল্যান্ডের আগে আর্টিকেল বসছে না বাংলাদেশের আগে আর্টিকেল বসছে না ইংল্যান্ডের আগে বসে না আমেরিকার আগে বসে না কিন্তু ইউএস এর আগে বসে কেন বসে এটা প্লুরাল নাও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাই না ও ফ্ল্যাগটা দেখবেন আমেরিকার ওখানে যতগুলো স্টার থাকে ততগুলো স্টেটস 51টার মধ্যে স্টার আপনি পাবেন
সো ততগুলো স্টেট, এই জন্য কম্বাইন্ড যখন এটা ইউকে, যখন এটা মালদ্বীপস, যখন এটা ফিলিপিন্স, যখন এটা ইউএই, দুবাইয়ের আগে আর্টিকেল বসবে না, সেটা আমরা আলোচনা জেনেছি। Before nouns which describe general things, exercise is good for the body. The motorbike is the most common form of transport in Asia. The role of the teacher has changed in recent years. Abstract noun এর আগে যখন কোনো সিচুয়েশন বোঝায়, প্রসেস বোঝায়, quality or change বোঝায়, over the years the development of the town accelerated. The development, কোনো সিচুয়েশন অবস্থা বোঝাচ্ছে, the frequency of violent crime decreased over the period. The improvement in living standard. So এগুলো একটু বারবার বললে আপনারা মাথায় বসে যাবে, এগুলো নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। ডেয়ার টু মেক মিস্টেক, যেটা সবসময় বলি যে ভুল করেন এবং সেটা প্রেজেন্ট করার চেষ্টা করেন। আপনি রেগুলার বেসিসে অ্যাক্টিভিটিস যদি আপনি সাবমিট করতে থাকেন, আপনি যত বেশি ভুল করবেন তত বেশি কারেকশনও পাবেন। সো আপনি যদি ভুল না করেন তাহলে কারেকশনও পাবেন না, শিখতেও পারবেন না। এই জন্য ডেয়ার টু মেক মিস্টেক। আর আমরা তো নিয়মগুলো প্রতিটা ক্লাসেই কিছু না কিছু নিয়ম থাকছে, তাই না? সেগুলো আপনি জেনে যাবেন। আমরা কখন দা ইউজ করব না। To talk generally we drop the word the and use the plural. যেমন dogs don't like cats. People with dyslexia have reading problems. Japanese cars are very reliable. German products are very high quality. আমরা যখন জেনারেল কোনো কিছু বলছি তখন আমরা দা ইউজ করব না। যে বললাম একটু আগেই, সিঙ্গেল প্লেস অর কান্ট্রি যদি হয় সেটার ক্ষেত্রে আমরা দা ইউজ করব না। চায়না, ভিয়েতনাম, আয়ারল্যান্ড, বাংলাদেশ, সো এগুলোর আগে আমরা দা ইউজ করি না। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের কথা বলেছিলাম, এবং আনকাউন্টেবল নাউন যেগুলো সেগুলো কখনোই প্লুরাল হয় না, সেটা আপনাদেরকে বলেছি, এবং এগুলো সবসময় সিঙ্গুলার, এবং এগুলো ভার্বও সিঙ্গুলার ভার্বই ডিমান্ড করবে। Some nouns in English are uncountable and will therefore always be in the singular form and never plural. Never, never, never. এটা plural হবে না। Some common nouns that students often got wrong in the IELTS test are, এগুলোর স্পেলিংটাও কিন্তু আপনারা দেখবেন, এগুলো আনার চেষ্টা করেছে আপনাদের সামনে স্ক্রিনে যাই আমি দেখাবো, সেগুলো পড়ে ফেলবেন এবং সেগুলো যত্নের সাথে এগুলোকে স্পেলিং, বিশেষ করে IELTS এর স্পেলিং এর জায়গায় ই হয়ে গেলে ওটা জিরো, ওটাতে আপনি কোনো রকম হাফ মার্কস পাবেন না। যেমন অ্যাডভাইস, এটা অ্যাডভাইসেস হবে না। অ্যাডভার্টাইজিং, ফুডস হয় না। ইনফরমেশন, নলেজ, এডুকেশন, মানি, ট্রাফিক, শপিং, ট্রাভেল, এন্টারটেইনমেন্ট, হ্যাপিনেস, লিটারেচার, ওয়ার্ক, রিসার্চেস হবে না। এগুলো খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইফ এ নাউন ইজ আনকাউন্টেবল ইউ ক্যানট ইউজ, কি করতে পারবেন না, সামনে লিখেও রাখলাম, আপনাদের বারবার বলছি, প্লুরাল ভার্ব ইউজ করতে পারবেন না। There was a lot of traffic in the city. There was too much traffic. There was heavy traffic in the city. There were many traffic in the city, লিখতে পারবেন না। A number 3 advices লিখতে পারবেন না, যদি 3টা থাকে। কি করতে পারেন এটা? 3 pieces of advice। দেখেন আপনার আনকাউন্টেবল নাউনটা প্লুরাল হবে না, সেটাকে আপনি বলতে পারেন 3 pieces, 3 words of advice, some advice. Foods হবে না, 4 foods হবে না। কি বলতে পারেন? I bought 4 items of food, 4 types of food. I bought 4 meals বলতে পারেন, meals হবে। I need to buy more food, তাহলে ফুডটা এস হচ্ছে না। A few, a couple, many, number, এগুলো কোয়ান্টিফায়ার, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। নাউনের আগে যা বসবে, নাউনের আগে যদি নাউনও বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, অনেক সময় লাগবে পরের দিকে ক্লাসে, তারপরে একটু আপনাদেরকে বলি। যেমন এই সেন্টেন্সটা দেখেন, I have read 60 pages. I have read 60 pages. ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। আমি যদি আরেকটা লিখি, দেখেন এখানে লাস্ট ওয়ার্ড হচ্ছে পেজেস, সো এর লাস্ট ওয়ার্ড নাউন হতে পারে, এবং যেহেতু 60 আছে এটা পেজেস হলো, তাই না? তাহলে পেজেসটা কি? পেজেসটা হচ্ছে নাউন, সেটা আমরা বুঝতেই পারছি।
এখন আমি যদি এই সেন্টেন্সটা লিখি আবার, আই হ্যাভ রেড 60, খেয়াল করেন এখানে লিখেছি আই হ্যাভ রেড 60 পেজ অর পেজেস বুক। তাহলে এই সেন্টেন্সে লাস্ট ওয়ার্ড হচ্ছে বুক, তাহলে এটা হচ্ছে নাউন, তাই না? অবজেক্টের পরে যখন এটা নাউন ফ্রেজ, এটা লাস্ট ওয়ার্ড হবে নাউন এবং তার আগের প্রত্যেকটাই হবে অ্যাডজেক্টিভ। নাউনের আগে যে এখন খেয়াল করেন এখানে পেজেস হবে না, কারণ হচ্ছে বুককে মডিফাই করছে, পেজটা এখানে বসে। পেজটা কি ছিল? পেজটা কিন্তু নাউন ওয়ার্ড ছিল, সে নাউনের আগে বসেছে, এখন সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ হওয়ার কারণে অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম নেই, তাহলে এখানে সেন্টেন্সটা হবে আই হ্যাভ রেড 60 পেজ বুক। ওকে, তো এই কথাটা বলছিলাম যে নাউনও যদি নাউনের আগে এসে বসে তাহলে এই প্লেসটাই হচ্ছে অ্যাডজেক্টিভের, এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হবে। পেজটা এখানে অ্যাডজেক্টিভ, যদিও সে ইন্ডিভিজুয়ালি সে নেমিং ওয়ার্ড বা নাউন, সেটা বলতে চাচ্ছিলাম। ওকে, আমরা এ হ্যাপিনেস এন্ড এন্টারটেইনমেন্ট এগুলো ঠিক আছে। নাউন ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা, সেটাই নাউন ভার্ব এগ্রিমেন্ট। মানে নাউন তো সাবজেক্ট কে হয় নাউন, এই জন্য আলাদাভাবে একটু লিখালাম যেন আপনার ব্রেনটা টুইস্ট করলেও এটা ধরতে পারে। সো নাউন ভার্ব এগ্রিমেন্ট কাকে বলছে? দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য নাউন। নাউনটাকে সাবজেক্ট, ইফ ইউ ইউজ আ প্লুরাল নাউন ইউ মাস্ট ইউজ আ প্লুরাল ভার্ব অ্যান্ড ভাইস ভার্সা। আপনি যদি সিঙ্গুলার ইউজ করেন সাবজেক্ট মানে নাউন, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। দেয়ার ইজ সাম ডগস আউটসাইড, ওকে, দেয়ার ইজ আ ডগ হবে, অর দেয়ার আর সাম ডগস হবে। নাউনটা প্লুরাল, তাহলে আপনার ভার্বটা প্লুরাল হবে। দেয়ার আর সাম ফুডস ইন দ্য কিচেন, দেখেন এখানে সাম, দেয়ার আর সাম টাইপস অফ ফুড, এখানে এই যে ফুডস এটা, হিয়ার আর সাম হোমওয়ার্ক ফর ইউ, ঠিক আছে। দেয়ার আর সাম এগস ইন দ্য কিচেন। ওকে, আমরা যেটা জিরান বলেছিলাম এবং ইনফিনিটিভ আইএনজি অথবা টু প্লাস ইনফিনিটিভ, এগুলো নন ফাইনাইট ভার্ব, আপনারা বাই দিস টাইম জেনেছেন, প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। উই ইউজ টু প্লাস ইনফিনিটিভ ভার্ব আফটার দ্য ফলোইং ভার্বস, লার্ন হাউ, উড লাইক, ওয়ান্ট, সিম, রিফিউজ, প্রমিস, প্রিপেয়ার, অফার, লার্ন, হোপ, এগুলোর পরে যদি ভার্ব আসে, আরেকটা ভার্ব আসে, তাহলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন, most people cannot afford to go, I would like to study overseas. Like can be followed by ing or infinitive. Like এর পরে আপনার infinitive হতে পারে I like reading books, I like to read books. Okay, we use verb ing after the following verbs, এগুলো কি? suggest, recommend, practice, mind, keep, involve, imagine, give up, finish, enjoy, ডিনাই, কনসিডার, এগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেটা আইএনজি হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখেন, আরেকটা নিয়ম এখানে আপনাদেরকে অ্যাড করে দেই, যেমন হি রিকোয়েস্টেড মি, কি হবে? টু গো অর গোয়িং with him, এটা একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স দেখেন, I like his look, নাকি looking at me when we sit together। হ্যাঁ, একটু রোমান্টিক বাক্যটা। আচ্ছা, এখানে যে নিয়মটা আমি আপনাদেরকে খেয়াল করতে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন খেয়াল করে দেখেন রিকোয়েস্টেড যে, ওকে ফাইন, এখানে এটা এই যে ভার্বের পরে যদি অবজেক্টিভ ফর্ম থাকে, অবজেক্টিভ ফর্ম দেখেন মি, আই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, আর হি
যে প্রোনাউন তার অবজেক্টিভ ফর্ম কি হিম ছিল, হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর পজেসিভ ফর্ম হচ্ছে হিজ পেন। তাহলে যদি অবজেক্টের পর ভার্বের পরে যদি পজিটিভ প্রোনাউন বসে তাহলে সেটা জিরান্ট হবে, আর যদি ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে তাহলে এটা ইনফিনিটিভ হবে। ওকে, এটা আরেকটা রুল এটার মধ্যে, সো সেটাও আপনারা বুঝতে পারলেন। আই লাইক হিজ লুকিং অ্যাট মি ওয়েন উই সিট টুগেদার, পাশাপাশি যখন বসি তাকিয়ে থাকে সেটা আমার খুব ভালো লাগে। লাইক হি ইজ লুকিং অ্যাট মি, তাহলে অবজেক্টিভ ফর্ম যখন ইউজ হবে, পজিটিভ ফর্ম যখন ইউজ হবে তখন ভার্বের আইএনজি ফর্ম হবে, আর যখন অবজেক্টিভ ফর্ম ইউজ হবে তখন ইনফিনিটিভ ফর্ম ইউজ হয়। হ্যাঁ, আর হি রিকোয়েস্টেড মি টু গো, তো সেটা একটা জায়গা ছিল। আর এখানে যে রুলসটা বলেছি, এই ভার্বগুলোর পরে ভার্ব আসলে সেটা আইএনজি হয়ে যাবে। আই উড রিকমেন্ড চেকিং ইউর রাইটিং ফর মিস্টেক্স। You should avoid drinking coffee. I have finished writing. I have finished. এই যে ফিনিশ আছে দেখেন উপরে, দেখেন ভার্বটা এখানে এই ভার্ব আছে, এরপরে যখন এই ভার্ব আসছে এটা আইএনজি হয়ে গেছে, তাই না? তো সেই বিষয়টা এইখানে দেখেন অ্যাভয়েড এখানে আছে, রিকমেন্ড, আই উড রিকমেন্ড। তাহলে এই ভার্বগুলোর পরে যদি ভার্ব আসে সেটা ভার্বটা আইএনজি হয়ে যায়। আর্টিকেল নাউন ফ্রেজের আগে আর্টিকেল বসে, ইউ শুড ইনক্লুড এ অ্যান্ড বিফোর অ্যাডজেক্টিভ সিঙ্গুলার নাউন কম্বিনেশন, যেমন ধরেন আ ম্যাসিভ ইমপ্রুভমেন্ট, আ স্টেডি ইনক্রিজ, অ্যান্ড ওভারঅল। অ্যান্ড কেন বসলো? ওভারঅল মেজরিটি, এখানে যে ভাওয়েল সাউন্ড, এই যে ও ও সাউন্ড আসছে, এই এটার কারণে এখানে এন আসছে। আবার এখানে দেখেন এটা কনসোনেন্ট সাউন্ড, এই কারণে এ আসছে। এখানে দেখেন এখানে যদি অ্যান ইমপ্রুভমেন্ট হতো, কিন্তু যে ম্যাসিভ আসছে, ম্যাসিভের কারণে এখানে এ আসছে। তাহলে যে আর্টিকেলটা বসে তারপরে ওয়ার্ডটা সেটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা অনুযায়ী ব্যবহার হয়। Some exceptions include the word of after the noun phrase, a wide range of, an equal number of, a large number of। কেন এগুলো একই না, এগুলো খুব কঠিন ভাবে দেখবেন না। এখানে কনসোনেন্ট সাউন্ড, এখানে হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই জন্য এন বসছে, আর এখানে কনসোনেন্ট ওয়া সাউন্ড, এই জন্য এ বসছে। এগুলো সহজ, এগুলো নিয়ে ক্লাস করতে বসবেন হৃদয়টা খুলে, মাথাটা খোলা রেখে, কঠিন মনে করবেন না যে কি বলছে এত কঠিন কেন, এরকম ভাববেন না। ইনফরমেশনটা পাওয়ার চেষ্টা করবেন এবং এনজয় করবেন যে ইউ আর লার্নিং, ইউ আর অ্যাকচুয়ালি গেটিং ইনফরমেশন, আপনি এনরিচ হচ্ছেন। সেই পজিটিভ মোটিভেশনটা রাখবেন, তাহলে দেখবেন আপনার শেখাটা সহজ হয়ে যাবে। এক্সেপশন, কোয়াইট আ ফিউ পিপল টু আ সার্টেন এক্সটেন্ট, যাই হোক এগুলো আমরা জেনে রাখছি, দেখে রাখছি, তাহলে আপনারা পরে আরো ভালো বুঝতে পারবেন। In the IELTS writing test, we often use phrase called discourse markers, linking phrases to link our ideas together, such as on the one hand, on the other hand, on the one hand, এই যে ব্যাপারটা এখানে খেয়াল করবেন। আমরা on other hand বলে ফেলি, এই যে এখানে আর্টিকেল, এই যে on the one hand এভাবে লিখতে হয়, on the other hand। However, for example, nevertheless, firstly, secondly, in conclusion, in summary, এগুলো আমরা ইউজ করব, কমা ইউজ করতে হবে। এগুলোর পরে কি ইউজ করতে হবে? কমা ইউজ করতে হবে, খেয়াল রাখবেন। এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব হিসেবে যখনই সেন্টেন্সের শুরুতে আর বসবে তখন তারপরে কমা দিতে হয়। হ্যাঁ, এটা ভুল করবেন না। We normally use a comma after a discourse marker that introduces sentence. Firstly, এভাবে যখন লিখবো কমাটা দেব, পাংচুয়েশন ও মার্কস আমার কিন্তু পাবে। যদি না দেই তাহলে কিন্তু এটা ভুল হবে। On the one hand আমাকে দিতে হবে, however, moreover, to sum up, এগুলোতে পরে কমা দিতে হবে। হ্যাঁ, ভার্ব টেন্স এগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রেজেন্ট সিম্পল, থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু, এটা প্রেজেন্ট সিম্পলে হবে। হ্যাবিটস এর ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস, যেটা একটা মোমেন্ট অফ স্পিকিং, ইউ আর ডুইং সামথিং। অ্যান্ড সামথিং ইন প্রগ্রেস দিস উইক, এই সপ্তাহে কিছু হবে, হচ্ছে, এরকম একটা ব্যাপার। আই এম ডুইং অর আই এম রিডিং আ বুক, আই এম রিডিং এ গুড বুক, মানে এখনো আপনি এখন পড়ছেন না, ক্লাস করছেন, তাই না? কিন্তু স্টার্ট করেছেন, চলছে। To talk about a future planned event, present perfect, an action that took place at an immediate time in the past, an action that was repeated before now,
এই ক্ষেত্রে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো, অ্যান অ্যাকশন দ্যাট বিগেন ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউস আনটিল নাও। এই প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস পরে টু শো দ্য ডিউরেশন অফ সামথিং দ্যাট হ্যাপেন ইন দ্য পাস্ট, জেনারেল অ্যাক্টিভিটি ইন প্রোগ্রেস রিসেন্টলি। পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, এভাবে বিষয়ে স্লাইডের মধ্যে লিখে রেখেছি, আপনারা এটা রিপিট করে পড়ে নেবেন। যে এটা ইম্পর্টেন্ট, এখানে আমরা প্রিপোজিশন আমাদেরকে অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভ গুড, ব্যাড, ইন্টেলিজেন্ট, সারপ্রাইজ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তো এইগুলোর পরে আমাদের কখন কোন প্রিপোজিশন বসবে, যেমন ব্যাড অ্যাট, গুড অ্যাট, সারপ্রাইজ অ্যাট, অ্যাবাউট অর উইথ বসবে, প্লিজড অ্যাবাউট, প্লিজড উইথ। হ্যাঁ, যদি সেখানে কারো ব্যক্তি হয় তাহলে প্লিজড উইথ, আর যদি বস্তু হয় তাহলে প্লিজড অ্যাবাউট, আমি সন্তুষ্ট এই বিষয়টা নিয়ে সন্তুষ্ট, ওর প্রতি আমি সন্তুষ্ট। অ্যাংরি অ্যাবাউট, অ্যাংরি উইথ, একই ব্যাপার, সামথিং যদি হয় বস্তু, আর যদি ব্যক্তি হয় তাহলে উইথ। ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট, ডিসঅ্যাপয়েন্টেড উইথ, ওয়ারিড অ্যাবাউট, এটা ওয়ারিড অ্যাবাউট, এটা বস্তুর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, সবার ক্ষেত্রে অ্যাবাউট। রাইজিং, ডিক্রিজিং, ইনক্রিজিং, ফলিং, ড্রপিং, এগুলো আমাদের কাজে লাগবে। আমরা আপনাদেরকে তৈরি করছি পার্ট 1, রাইটিং পার্ট 1 এর জন্য। বিটুইন, ডিফারেন্স বিটুইন, অফ, অ্যাডভান্টেজ অফ, ডিসঅ্যাডভান্টেজ অফ, এক্সাম্পল অফ, নাম্বার অফ, এভাবে আমরা ইউজ করে থাকি। অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি কখন ইউজ করি? উই ইউজ অ্যাপোস্ট্রফি টু শর্টেন ওয়ার্ডস, মেক কন্ট্রাকশন, যেমন আমরা কান্ট বলি, ডোন্ট, আই উইল, এভাবে আমরা লিখি। মনে রাখবেন এটা স্পোকেন ইংলিশের জন্য ওকে, কিন্তু রিটেন ইংলিশের জন্য ফর্মালি এটা ওকে না, এভাবে লিখবেন না। ওকে, এটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা লিখেছি আমি। Contractions are normally used in spoken English and should therefore not be used in academic writing tasks. লিখবেন না, don't এটা, হ্যাঁ। We can also use apostrophes to show possession, যেমন John's book, Mary's brother, আমরা এভাবে অ্যাপোস্ট্রফিটা ইউজ করি। এটা আবার ইউজ করতে পারবেন রিটেন ইংলিশে, এটাও কোনো সমস্যা নেই। We don't use apostrophe with possessive pronouns. The dog has broken its, পজিটিভ, এটা এভাবে আমরা এটা ইউজ করি না। পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা ইউজ, যেমন হিজ, তাই না, আওয়ার্স, এটা পজিটিভ প্রোনাউন বোঝাচ্ছে, আমাদের বোঝাচ্ছে। ওকে, স্পেলিং মিস্টেক আমরা করে যেগুলো হয়ে থাকে, অনেক লিস্ট আসবে, একটু একটু করে আপনাদেরকে রেডি করছি আজকের জন্য। এই মিস্টেক ওয়ার্ডগুলো একটু দেখে রাখেন, এগুলো ভুল হয় কখনো। আমরা লিসেনিং এর ক্ষেত্রে আমি টু শুনছি, সেটা আমি কোন টু লিখবো, ছোট টিও লিখবো নাকি টিও লিখবো? দেয়ার শুনলাম, দেয়ার আমি কোনটা লিখবো, THERE অর THEIR? সো এটা কনটেক্সটটা যদি আমি বুঝি তাহলে আমার জন্য এটা সহজ হয়ে যাবে। প্রোগ্রাম বানানটা ভুল হয়, এম অনেকে একটা দিয়ে দেয়। অ্যাকোমোডেশন মনে রাখবেন, দুটো সি দুটো এম, এভাবে প্রত্যেকটা ওয়ার্ড আপনার সফটওয়্যারে আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন যে আসলে কিভাবে এটাকে আমি আয়ত্ত করব। বিজনেস, বিজিনেস, এটা কমার্শিয়াল, দুটো এম। কান্ট্রি, এনভায়রনমেন্ট, ওয়েনসডে, ওয়েনসডে, ওরা কিন্তু ওয়েনসডে বলবে, তো আপনি ওয়েডনেসডে, এভাবে বানানটা এটা, কিন্তু এটা উচ্চারণ প্রোনাউন্সিয়েশন হচ্ছে ওয়েনসডে। গভর্নমেন্ট, অকার, দুটো সি দুটো আর। প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা সিই হয়। আবার এটা যখন ভার্ব হবে, এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, তাই না? ভার্ব হিসেবে ব্যবহার হলে সেটা কি হয়ে যাবে? প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তখন এস হয়ে যাবে। হ্যাঁ, এস দিয়ে হয়ে গেলে ওটা ভার্ব হয়ে যায়। যখন আমরা এই খেয়াল করেন, অ্যাডভাইস, অ্যাডভাইসের স্পেলিং হচ্ছে ADVIC, এটা হচ্ছে, এটা নাউন, এটা যখন ভার্ব হয়ে যাবে তখন এটার স্পেলিং হয়ে যাবে ADVIC, অ্যাডভাইস, তখন আবার CD লিখে ফেললেন না। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এটার পজিশন হচ্ছে নাউনে, এটা ভার্ব, সাবজেক্টের পরে বসবে। চলেন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। আজকে আমরা একাডেমিক রাইটিং টাস্ক 1 নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা এখনো দেখার চেষ্টা করবেন এবং এটা রিপিট করে আপনাদেরকে প্রত্যেকটা আইটেম আজকে আলোচনা করা হবে। টাস্ক 1 এর যতগুলো কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেই কোয়েশ্চেন প্যাটার্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটাই কিভাবে লিখবো, আমরা বডি প্যারাগ্রাফ বলেন, ইন্ট্রোডাকশন পার্টে কি লিখবো, সবকিছু আমরা একটু ডিটেইল আলোচনা করার চেষ্টা করব। এই জন্য বলেছিলাম যে এই ক্লাসটা একটু হেভি ক্লাস, এটা আপনাদেরকে আয়ত্ত করতে হবে, চর্চা করতে হবে, এবং আপনি একেবারে কমপ্লিট প্যাকেজ এটার মধ্যে টাস্ক 1 নিয়ে আর আপনার কোনো কিছু ওয়েট থাকবে না। আমি আপনাদেরকে ঈদের আগে অন্তত একটা পার্ট রাইটিং এর
হাফ 50% কমপ্লিট করে দিতে চাই। প্রত্যেকটা আইটেমে আমরা একটু একটু করে আলোচনা করব, রিডিং আমরা আলোচনা করব আপকামিং ডেইজে। সো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে একাডেমিক রাইটিং এবং টাস্ক 1 কত ধরনের কোয়েশ্চেন আসে, কি কি আসে সেটা চলেন আমরা একটু দেখে নিই। লেটস সো let us discuss about the writing task test task 1 question type কি থাকবে লাইন গ্রাফস থাকে বার চার্টস থাকতে পারে পাই চার্টস থাকতে পারে ডায়াগ্রামস থাকতে পারে ম্যাপস থাকতে পারে টেবলস থাকতে পারে প্রসেস থাকতে পারে হ্যাঁ তো এগুলো আমাদের কোয়েশ্চেন টাইপ আমাদের যেটা জানার বিষয় সেটা অবশ্যই এটা 20 মিনিটের বেশি এটাতে যেন সময় আমার না লাগে এটা আমাদের 12-13 মিনিটে শেষ হয়ে যায় সাধারণত আপনি আপনার এটা অবাক হওয়ার কিছু নেই আপনার 12-13 মিনিট মনে করছেন যে খুব অনেক অল্প সময় একদমই না আপনি এটা বাসায় প্র্যাকটিস করে দেখবেন আপনি কোনো কিছু একটা কেউ কাউকে বলতে একটা লাইন বলতে বলবেন শুনে শুনে বা আমার রেকর্ড ক্লাস আপনি যা বলছি হয়তো যেটা রিড আউট করবো কোনো লাইন সেটা আপনি এটা স্টপ ওয়াচ দিয়ে আপনি লেখা শুরু করবেন এবং সেটা 1 মিনিট ধরে লিখবেন 1 মিনিট ধরে লিখলে দেখবেন আপনি সেখানে অলমোস্ট 23 থেকে 30টা ওয়ার্ড লিখে ফেলতে পেরেছেন অনেকের ক্ষেত্রে দেখবেন আপনি 1 মিনিটে এতগুলো ওয়ার্ড লিখে ফেলতে পারেন তাহলে তখন কি করবেন এই যে আপনি এটাকে ধরেন আমি ধরে নিলাম আপনি আরো স্লো লিখেন তাহলে আমি 20 ওয়ার্ডস তাহলে আমার এক একটা ওয়ার্ড লিখতে আমার সময় লাগছে 3 সেকেন্ড দেখবেন 3 সেকেন্ডে অন এন এভারেজ আমরা একটা ওয়ার্ড লিখতে পারি যদি 3 সেকেন্ডে একটা ওয়ার্ড লেখা যায় তাহলে আমার যদি 200টা ওয়ার্ডও আমার যদি থেকে থাকে তাহলে আমার 600 সেকেন্ড লাগার কথা 600 সেকেন্ড যদি আমার লাগার কথা 600 সেকেন্ড মানে হচ্ছে 10 মিনিট 10 মিনিটে 200 ওয়ার্ডের প্যাসেজ লিখে ফেলা যায় 200 পেজেস সরি 200 ওয়ার্ডস বুঝতে পেরেছেন সো এগুলো নিজেকে সেলফ কাউন্সেলিং করা নিজেকে বোঝার চেষ্টা করা নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করা আমরা কখনো এইভাবে হিসাব করে দেখি না কিন্তু আমরা লিখতে থাকি আমাদের 1 ঘন্টা চলে যায় লেখা শেষ হয় না কি হয় প্রসেসটা আমরা লেখা শুরু করি প্ল্যানিং করা ছাড়াই এবং লিখতে লিখতে আমরা ভাবতে ভাবতে লিখি আবার কেটে দেই আবার ভাবি আবার মুছি এইরকম ভাবে আমাদের সময়টা চলে যায় তো এভাবে আমরা তো আসলে রাইটিং এর স্ট্র্যাটেজিটা শিখবো কিভাবে লিখবো ব্রেইনস্টর্মিং করা আইডিয়া গুছিয়ে নেওয়া তারপর সেটাতে লিখতে যাওয়া প্ল্যান করে তখন দেখবেন এটা সময় লাগবে না তাহলে দেখেন আমাদের টার্গেটটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট আপনার 150 হতেই হবে আপনার কোয়েশ্চেনে বলেই দেয়া থাকে রাইট অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস তো এটা আন্ডার লেন্থ হয়ে গেলে তাহলে আপনার টাস্ক রেসপন্সে কিন্তু আপনি যে কথাটা বলা হয়েছে সেটাই কিন্তু আপনি ফুলফিল করলেন না তাহলে আপনাকে অবশ্যই 150 ওয়ার্ডসের নিচে যাওয়া যাবে না তো এটার জন্য আপনাকে সাজেশন থাকে 180 to 190 or 170 to 90 ওয়ার্ডস আমরা কারণ কিছু ওয়ার্ড তো আমার রিপিটেশন হবে এটা খুবই অবভিয়াস হতেই পারে তাই না তো সেই জায়গাগুলোকে যেন আমি কভার করতে পারি এবং আমার যখন একই ওয়ার্ড আমি দুবার লিখছি ওই ওয়ার্ডটা একটাই কাউন্ট হবে সো এই জন্য কিছু ওয়ার্ড এমনি কমে যাবে আপনি যদি 150 একেবারে লিখেন তাহলে দেখবেন এটা 132 চলে আসছে কাউন্টে হ্যাঁ সো এটা জন্য আপনার সেফ হচ্ছে 180 ওয়ার্ডসে লেখার অভ্যাস করা 30টা বেশি ওয়ার্ড আপনি কাউন্ট করবেন আর লেখার সময় 1-2 ওয়ার্ড করে কাউন্ট করবেন না লাইনে কটা ওয়ার্ড হয় এভাবে কাউন্ট করে লেখার অভ্যাস করবেন এখন থেকে সো এটা টোনটা হচ্ছে একাডেমিক অবজেক্টিভ টোন অবজেক্টিভ মানে সাবজেক্টিভ আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এখানে এই বিষয়টা ইম্পর্টেন্ট এই যে অবজেক্টিভ টোন এটা সাবজেক্টিভ টোন না সাবজেক্টিভ টোনে হচ্ছে আপনি কি মনে করেন আপনার পয়েন্ট অফ ভিউ কি সো এই টাস্ক 1-এ এটা কখনোই আপনি কি মনে করেন আপনার অপিনিয়ন এগুলো লেখা যাবে না আপনি কোনো কিছু গেসও করতে পারবেন না কোনো কিছু রিজনিং দেয়া আপনার কোনো অপশন এই টাস্ক 1-এ নেই তো এখানে কি থাকে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এটা কোয়েশ্চেনে দেখবেন আপনার টাস্ক 1-এর যখনই আইএলটিএস বইগুলো কিনেছেন আপনারা যে রাইটিং পার্টে দেখবেন কোয়েশ্চেনগুলো কেমন থাকে একটা পাই চার্ট বা যে কোনো কিছু থাকে তখন এখানে এই ইনফরমেশনটা থাকে সামারাইজ করতে হবে তার মানে ডিটেইল প্রত্যেকটা পয়েন্ট করে এক্সপ্লেইন করা যাবে না যে এখানে এত সালে এত হয়েছে এত সালে প্রত্যেকটা না সামারাইজ করতে হবে হ্যাঁ বাই সিলেক্টিং
সিলেক্ট করতে হবে, সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং মেইন ফিচার্স। মেইন ফিচারটা কি সেটা আপনাকে করতে হবে, অ্যান্ড কম্প্যারিজন ওয়্যার রেলিভেন্ট, তাহলে আপনাকে কম্পেয়ার করার বিষয়টা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে ক্রিয়েটিভিটি আপনার পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার কোনো অপশন নেই, যা দেখতে পাচ্ছেন এটাকে ডিসক্রাইব করতে হবে। ওকে, সো প্যারাগ্রাফ আমরা 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার যেটা স্ট্যান্ডার্ড আমরা দেখব। ইন্ট্রোডাকশনে আমরা এক সেন্টেন্সের মধ্যে দেওয়ার চেষ্টা করব, ওভারভিউ থাকবে, ওভারভিউ অ্যান্ড বডি 1 বডি 2, ওকে, এই দিয়ে আমরা শেষ করে দেব, এটার কোনো কনক্লুশন থাকবে না। সো প্যারাফ্রেজ করব, যে প্রম্পটটা দেয়া থাকবে, যে কোয়েশ্চেনটা দেয়া থাকবে সেটাকে আমরা ফার্স্ট এক লাইনের মধ্যে প্যারাফ্রেজ করব। এই প্যারাফ্রেজটা হচ্ছে আমার, এটা কিন্তু দেখেন বুঝতে হবে যে রাইটিংটা কিন্তু প্রোডাক্টিভ স্কিল। রাইটিংটা প্রোডাক্টিভ স্কিল এই কারণে আপনার যে প্রোডাকশন, আপনার সেন্টেন্স প্রোডাকশন বলেন বা ওয়ার্ড ভোক্যাব, এগুলো আপনার থেকে আসাটা এক্সপেক্টেড। আপনি যদি কোয়েশ্চেনটা পুরোপুরি কপি করে তুলেন তাহলে এখানে আপনার কোনো প্রোডাকশন থাকলো না, এই জন্য ওই ওয়ার্ডগুলো কাউন্ট হয় না, হবে না। তাহলে আপনি কোয়েশ্চেনটাকে কি করতে হবে, আপনার ভার্ব দিয়ে ওটা আরেকভাবে আপনাকে আপনার মতো করে প্রেজেন্ট করতে হবে। আইডিয়া সেম, কিন্তু আপনাকে ওটার মতো করে কপি করে বলা যাবে না, এটা আপনার মতো করে, এটাকে বলা হয় প্যারাফ্রেজ। ওই ফ্রেজটাকে আপনি প্যারাটাকে বা আপনার কমেন্টসটাকে আপনার মতো করে যেটা উপস্থাপন করছেন, আপনার ল্যাঙ্গুয়েজে আপনার স্ট্রাকচার আপনি বলছেন, সেটাকেই আমরা প্যারাফ্রেজ বলি। হ্যাঁ, সো অরিজিনাল দেখেন এখানে কি ছিল, কোয়েশ্চেনটা ছিল দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল ইটিং ফাস্ট ফুড ইন দ্য ইউকে। ঠিক আছে, তো আপনি এখানে যখন লিখছেন, আপনি যদি এটাই একেবারে মানে তুলে দেন, ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ অর ইন দ্য ফলোইং গ্রাফ ইট শোজ দ্য নাম্বার অফ পিপল ইটিং ফাস্ট ফুড ইন দ্য ইউকে, এটাই যদি লিখে দেন তাহলে এই ওয়ার্ডগুলো এগুলো কাউন্ট হবে না। তাহলে আপনি যে 180 বার লিখেন এটা কোনো কাজেই আসবে না। তো যেটা কাজ আসবে না, কাউন্ট হবে না, সেটা আপনি কেন পণ্যশ্রম করবেন, এটা এটা করা যাবে না। তাহলে এখানে প্যারাফ্রেজ কিভাবে করা যেতে পারে, এটার মূল বিষয় হচ্ছে আপনি ভার্বটাকে চেঞ্জ করেন। নাউনগুলো তো কিছু নেমিং ওয়ার্ড এটা একই রকম হবেই, যেখানে যেখানে পসিবল সেখানে আমরা একটু সিনোনিমাস ওয়ার্ড বা অন্যভাবে সেটা বলতে পারি, তাই না? যেমন ইউকে বলেছে, আপনি এখানে ইউকে খেয়াল করেন, ইন দ্য ইউকে বলেছে, আপনি এটাকে ভেঙে লিখেছেন ইন দ্য ইউনাইটেড কিংডম, ওটার মতো করে লিখছেন না। তাহলে এখানে শোজ বলেছে, আপনি দেখেন দ্য প্রোভাইডেড লাইন গ্রাফ ইলাস্ট্রেটস, আপনি এখানে ভার্বটা ইউজ করেছেন ইলাস্ট্রেট, আপনি শো ইউজ করেন নাই। তো এই টেকনিক আর কি প্যারাফ্রেজ করার, যে এটা আপনি এখানে বলছেন দ্য প্রোভাইডেড লাইন গ্রাফ, সো দিস ইজ নিউলি অ্যাডেড, ওখানে ছিল না, তাই না? সো আপনি বলছেন দ্য প্রোভাইডেড লাইন গ্রাফ ইলাস্ট্রেটস, এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের এস যুক্ত হয়েছে। কি কি করেছে এখানে, দ্য কনজাম্পশন এখানে কি হচ্ছে, পিপুল ইটিং, এখানে আপনি বলছেন দ্য কনজাম্পশন অফ ফাস্ট ফুড। খেয়াল করেন তো কিভাবে আমরা প্যারাফ্রেজ করি, নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের যে নোশনটা দেয়া থাকবে সেই নোশনটাকে আমরা কপি করব না, এবং আমাদের সেই রিসোর্স আমাদেরকে ডেভেলপ করতে হবে, কিভাবে আমরা কি থাকলে কি দিব। যেমন আপনার দেয়া আছে কোয়েশ্চেনে ইলাস্ট্রেটস, আপনি ইলাস্ট্রেটস বলবেন না, প্রেজেন্স বলেন, শোজ বলেন, অন্যভাবে বলেন, সেগুলো আমরা লিস্ট অফ ওয়ার্ডস আমরা রাখবো, যে আমরা যেটা বলবো আমরা আরেকটা বলবো, তাহলে সেখানে আপনার কপি হলো না এবং প্যারাফ্রেজ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি ইটিং এর জায়গায় কনজাম্পশন, এই ওয়ার্ডগুলো, এই টেকনিকগুলো আমাদেরকে জানতে হবে, যে আমি কিভাবে আরেক রকম করে আমার মতো করে বলবো। ওকে, সো ওভারভিউ, এরপরে যেটা হচ্ছে আপনি ওভারভিউ দেওয়ার চেষ্টা করবেন, সামারাইজ মেইন ট্রেন্ডস এন্ড হাইয়েস্ট লোয়েস্ট পয়েন্টস অর মেজর চেঞ্জেস, এখানে দেওয়ার পরে তারপরে আপনি বডি এর স্পেসিফিক ডিটেল গ্রুপ একটা দুটো ক্যাটাগরি করে নেবেন, একটা হচ্ছে হয়তো ইনক্রিজ হচ্ছে আর কোথায় ডিক্রিজ হচ্ছে, তাহলে একটা প্যারাগ্রাফের মধ্যে শুধু ইনক্রিজ গুলো লিখেন, নাম্বার পার্সেন্টেজ গুলো ওখানে মেনশন করেন, আরেকটাতে আরেকটা যেটা অপোজিট বা এটা কন্ট্রাডিক্ট করছে বা আরেক ধরনের ডেটাকে আপনি আরেকটা প্যারাগ্রাফে লিস্ট করলেন, তাহলে সেপারেট, মানে প্যারাগ্রাফ কিন্তু আসলে ডিফারেন্ট থটস, সেপারেট, ইট মাস্ট বি সেপারেটেড ফ্রম ইচ অ্যানাদার, রাইট, ওয়ান অ্যানাদার। তো বিষয়টা হচ্ছে প্যারাগ্রাফ কেন, আমি যদি একই আইডিয়া লিখতে লিখতে শুধু আমি জাস্ট একটা প্যারা দিয়ে ব্রেক করলাম লাইন, তারপরে একই আইডিয়া লিখবো না, এটাকে প্যারাগ্রাফ বলে না। একটা প্যারাগ্রাফে একটা ডেফিনেট একটা ইন্ডিভিজুয়াল একটা আইডিয়া থাকবে, দ্যাট উইল বি অ্যাড্রেস, দ্যাট উইল বি এক্সপ্লেইন, দ্যাট উইল বি এক্সাম্পলিফাইড, ওটা রিজনিং দিয়ে ব্যাখ্যা করে ওটার উদাহরণ দিয়ে ওটাকে কমপ্লিট করতে হবে। আরেকটা প্যারাগ্রাফ মানে হচ্ছে আরেকটা আইডিয়া, আরেকটা থটস, আরেকটা পয়েন্ট নিয়ে আপনি ওই প্যারাগ্রাফে আলোচনা করছেন। কিন্তু আমরা সাধারণত করি যে একই আইডিয়া লিখছি,
একই পয়েন্ট নিয়ে লিখছি, ওটা জাস্ট একটা একটা অনেকটা হয়েছে 5-6 লাইন একটা প্যারা দিয়ে দিলাম, এরকম না। প্যারাগ্রাফটা অবশ্যই প্রত্যেকটা প্যারা ফার্স্ট লাইন ডিফারেন্ট ইস্যু নিয়ে এটার অ্যাড্রেস হবে, এবং তারপরে এটাকে টপিক সেন্টেন্স বলে। এরপরে বডি প্যারাগ্রাফ মানে এরপরে যে লাইনগুলো হবে এটাকে এক্সপ্লেইন করবেন, ফার্স্ট এক্সপ্লেইন করবেন, এরপরে জাস্টিফাই করবেন, এক্সাম্পল দিবেন। ওকে, তাহলে ওভারভিউটা আমরা মাস্টারিং করার চেষ্টা করব এই জায়গায়। দি ওভারভিউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, ইফ ইউ মিস দিস ইউ ক্যানট গেট অ্যাবভ ব্যান্ড 5 ইন টাস্ক অ্যাচিভমেন্ট। দেখেন এখানে কিন্তু মানে পুরো টাস্কেই আপনি টাস্ক অ্যাচিভমেন্ট বলতে এটা একটা 4টার মধ্যে একটা পার্ট। টাস্ক অ্যাচিভমেন্ট এর টাস্ক রেসপন্স, এরপরে হচ্ছে আপনার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি, কোহেশন, কোহেরেন্স অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্সেস, আরো 3টা আছে। এই টাস্ক অ্যাচিভমেন্টে আপনার এখানে এটা মার্কসটা কমে আসবে যদি আপনি ওভারভিউটা ঠিক মতো অ্যাড্রেস না করতে পারেন। So imagine in the graph you cannot see the numbers, just the shapes. What do you see? Is everything going up? Did one category dominate the others? Did trends reverse? So sample overview এমন হতে পারে, overall it is clear that car ownership increased significantly over the period while the use of public transport saw a steady decline. Additionally, trains remained the least popular mode of transport throughout the decade. So একটা স্যাম্পল দিলাম, আপনার সামনে কিন্তু কোনো ডায়াগ্রাম দেইনি, কোনো কিছু নেই, আমি শুধুমাত্র একটা প্রেজেন্ট করার চেষ্টা করলাম। ওভারভিউটা কেমন হতে পারে এভাবে আপনি লিখছেন, ওভারঅল লিখেন, ওভারঅল, কারণ এটা তো কোয়েশ্চেনে দেওয়া থাকবে না, আপনি এভাবেই নিজেকে ফিক্স করে ফেলেন। সো আমরা beforehand we will prepare ourselves to write টাস্ক 1 কিভাবে লিখবো, কোন কোয়েশ্চেন আসলে কোনগুলো লিখবো, সেগুলো আমাদের আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। পরীক্ষার হলে গিয়ে আমি ওখানে প্ল্যান করব না, আমি প্ল্যান করেই যাব, কিন্তু কোয়েশ্চেন যেভাবে আসবে সেভাবে আমি লিখব। সো ভোকাবুলারি গুলো একটু দেখে নেই কিভাবে, যদি ডিরেকশন উপরের দিকে যায় আপওয়ার্ডস যদি হয় তাহলে এখানে আমি দেখেন এখানে ব্যান্ড 6 আর ব্যান্ড 8 আমি আলাদা করেছি, যে আপনি ইনক্রিজ লিখতে পারেন, আপনি ওয়েন্ট আপ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে আপনি আরো অ্যাডভান্স লেভেলে যদি লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন রকেটেড, সোর্ড, ক্লাইম্ব, এসকালেটেড, সার্চ, এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, এগুলো আপনার নতুন ওয়ার্ড, ভোকাবুলারি আপনার যে এক্সপ্যানশনের ব্যাপার এখন থেকে শুরু হবে, আপনারা এগুলো শিখে নিতে হবে। প্রত্যেকটা ক্লাসে এগুলো আপনি বসে বসে খাতা কলমে ধরে ধরে শিখে নেবেন যে এটা বলতে কি বোঝাচ্ছে, কখন কোনটা ইউজ করব। তাহলে আমি সহজ ভাষায় বোঝাতে চাচ্ছি যে যদি কোনো কিছু উপরের দিকে যাচ্ছে, মনে করেন না আপনি ট্রেনটা এখানে আছে, তারপরে বছরে এরকম, তারপরে বছরে এরকম 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 একটা যদি এখানে বার চার্ট থাকে, তাহলে ট্রেনটা কি আপওয়ার্ডস, তখন আপনি বলবেন যে এই ডেটাটা ইনক্রিজ হচ্ছে। আবার ডাউনওয়ার্ডস, ডাউন যদি হয় তাহলে সেক্ষেত্রে ডিক্রিজড, ওয়েন্ট ডাউন, এটা বেসিক ওয়ার্ড। ওকে, সেটার ক্ষেত্রে কি লিখতে পারেন, সেটার ক্ষেত্রে লিখতে পারেন plummeted, plunged, dwindled, deteriorated, এটা লিখতে পারেন, রাইট? সো এটা সাডেন ড্রপ, প্লামেট মানে হচ্ছে হঠাৎ করে শার্প একটা ড্রপ হয়ে গেল। এমন হচ্ছে আপনার চলছে খেলা, বাংলাদেশে খেলা চলছে, খুব একেবারে 8 রান রেটে আমাদের যাচ্ছে, 20 ওভার পর্যন্ত আমরা 163 করে ফেলছি, হঠাৎ করে উইকেট ফল করলো, ফল করে 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 30 ওভারে রান হচ্ছে 204, বুঝতে পেরেছেন? তো এই যে sudden fall, drop. So plummeted implies sudden drop. Up down, moved up and down, এটা আপনি বলতে পারেন, এটা বেসিক ওয়ার্ড, move up and down। আপনি একটু অ্যাডভান্স লেভেলে ইউজ করলে fluctuated, oscillated, varied এভাবে ইউজ করতে পারেন। আপনি কোনো চেঞ্জ যদি না হয় তাহলে বলতে পারেন stayed the same। আপনি অ্যাডভান্স লেভেলে বলতে পারেন remained stable, stagnated, প্ল্যাটিউড, লেভেল অফ। হ্যাঁ, সো আমি এটাকে আপনার সামনে ভিজুয়ালাইজ করছি, এই জন্যই আপনি বলছি এটা, আপনি এটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কি চাই আপনি এটা ব্যবহার করেন? আমি আপনাকে এটা দিয়ে বোঝাচ্ছি যে আসলে কীরকম বেসিক ওয়ার্ডটা যেটা আপনি সহজে বুঝবেন, এবং ওখান থেকে আপনাকে শিফটটা কোথায় করতে হবে সেগুলো আপনার সামনে থাকছে। আপনি আশা করি এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। ভার্বগুলোর ক্ষেত্রে ভার্বগুলো আমরা কি কি ইউজ করতে পারি, যখন র্যাপিড আপ হবে, যে রকেটেড, ওই বিষয়গুলো এখানে আমি ভার্ব হিসেবে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করেছি।
রকেটেড, সার্চ, সোর্ড এগুলো ভার্ব হিসেবে ইউজ করছি। স্টেডি আপ, ইনক্রিজড, রোজ, ক্লাইম্বড, গ্রিউ, র্যাপিড ডাউন, এই যে ওই ভার্বগুলো এখানে আছে। প্লামেটেড, প্লাঞ্জড, স্টেডি ডাউন, ফ্ল্যাকচুয়েট, ফ্ল্যাকচুয়েটেড, অসিলেটেড, রিমেইন স্টেবল, স্ট্যাগনেটেড, প্ল্যাচুড, এভাবে আপনি বলতে পারেন। হ্যাঁ, নাউন এটাকে যখন বলবেন সার্চ, এখানে সার্চ ভার্ব হিসেবে ইউজ করলেন, এখানে নাউন হিসেবে কিভাবে ইউজ করছেন। আর র্যাপিড অ্যাসেন্ট, অ্যান ইনক্রিজ, আ রাইজ, আ গ্রোথ, হ্যাঁ এভাবে আপনারা এগুলো ইউজ করবেন। এরপরে আমরা স্ট্যাটিক যেটা আমাদের ডেটা কম্প্যারিজন টেবলস, স্ট্যাটিক বার্ড যেটা ইউজ ওয়েন দেয়ার ইজ নো টাইম, কম্প্যারিজন অফ 3 কান্ট্রিজ ইন 1 ইয়ার, এক্সিডেড, ওভারশ্যাডোড, এক্লিপসড যদি উপরের দিকে যায়, হায়ার হয়ে যায়। সুপারলেটিভস গুলো কেমন হবে? দ্য ওভারওয়েলমিং মেজরিটি, দ্য ডমিনেন্ট ক্যাটাগরি, দ্য লিস্ট সিগনিফিক্যান্ট। সো কম্প্যারিজনস গুলো x is twice as high, দেখেন x is twice as high, ডবল যদি হয় তাহলে এভাবে আপনি লিখতে পারেন। 3 times the size of y, okay, for x was double that of y, এভাবে আপনি বলতে পারেন। বা এটাকে ভার্ব হিসেবে ইউজ করতে পারেন, ডাবলড, was double that, এখানে আমরা এটাকে ইউজ করলাম। এরপরে দেখেন প্রিপোজিশন, ডেস্টিনেশনের ক্ষেত্রে আমরা এটা প্রিপোজিশন টু ইউজ করব। ইট রোজ টু 50%, তাই না? 10% শুরু হয়েছিল, এটা 50% এটা গিয়ে উপরে গিয়েছে। বাই এর ক্ষেত্রে দেখেন the difference, it rose by 10%, meaning from 40% to 50%। তাহলে আপনি কতটুকু এটা বাড়ছে সেটা হচ্ছে এই যে 40, 50, এখানে 10, আপনি রোজ বাই 50% মানে এটা না, এটা ডিফারেন্সটা আপনি দেখাচ্ছেন। ওকে, স্ট্যাটিক পয়েন্ট, it peaked at 100 between noun and number, an increase of 20%। এরপরে আমরা যদি যাই বিগ চেঞ্জের ক্ষেত্রে আমরা সিগনিফিকেন্টলি, সাবস্টেন্সিয়ালি, ড্রামাটিক্যালি, ড্রাস্টিক্যালি, এক্সপোনেনশিয়ালি আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এই যে শব্দটা এক্সপোনেনশিয়ালি, মনে করবেন না যে এটা এক্সপোনেনশিয়াল লিখতে স্যার ভুল করছে, এটা এক্সপোনেনশিয়ালি, ডিকশনারি থেকে ওয়ার্ডগুলো শিখে নেবেন। এক্সপোনেনশিয়ালি, সাবস্টেন্সিয়ালি, ড্রামাটিক্যালি তো অনেক শুনেছেন বাই দিস টাইম, ড্রাস্টিক্যালি এটাও শিখে নেবেন, সিগনিফিকেন্টলি, এক্সপোনেনশিয়ালি এগুলো ইউজ করবেন আপনারা। আমরা সামনে আগামীকালই তো আমাদের স্পোকেন কোর্স শুরু হচ্ছে, তখন আপনারা এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। স্মল চেঞ্জের ক্ষেত্রে মার্জিনালি, নেগলিজিবলি, স্লাইটলি, মিনিমালি এগুলো আপনারা জানেন। স্পিডের ক্ষেত্রে র্যাপিডলি, সুইফটলি, গ্র্যাজুয়ালি, স্টিডলি হতে পারে, স্টিডলি। আমরা একটু স্ট্রাকচার দেখি, আজকে দুটো স্ট্রাকচার শিখবো। হ্যাঁ, একই জিনিসকে আমরা কিভাবে বলতে পারি। আমরা বলতে পারি ভার্ব অ্যাডভার্ব দিয়ে বলতে পারি। যদি আমরা বলি দ্য প্রাইস রোজ সিগনিফিকেন্টলি, আর আমরা এটাকে আবার অ্যাডজেক্টিভ নাউন দিয়ে স্ট্রাকচারটা আমরা এই একই কথাকে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ আ সিগনিফিক্যান্ট রাইজ ইন দ্য প্রাইস। খেয়াল করেন, তাহলে আমি এটা একটা স্ট্রাকচার আর এটা আরেকটা স্ট্রাকচার। তাহলে এই দুটো স্ট্রাকচার আমরা প্র্যাকটিস করব এই সপ্তাহ জুড়ে, এটা প্র্যাকটিস করব কিভাবে আমরা বলতে পারি। There was a significant rise in the price, আমি কি বলতে পারি the price rose significantly, অথবা বলতে পারি the price experienced, এখানে ভার্বটাকে চেঞ্জ করলাম, the price experienced a significant rise, এভাবে বলতে পারি। ওকে, এটাকে সাবজেক্টে নিয়ে এসেছি। এখানে কি বলেছি there was a significant rise in the price, অথবা আমি বলতে পারি the price experienced a significant rise। এটা একই স্ট্রাকচারে ভিন্নভাবে বললাম। আর এটা আরেকটা স্ট্রাকচার, দ্য প্রাইস আমি সরাসরি ভার্ব হিসেবে এখানে নিয়ে এসেছি, রোজ সিগনিফিকেন্টলি, ভার্ব অ্যাডভার্ব নিয়ে কথা বল। এটা কি স্ট্রাকচার? এটা ভার্ব প্লাস অ্যাডভার্ব। ওকে, আর এখানে কি? এখানে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ নাও। এখানে রোজটা এখানে কিন্তু এটা কিন্তু ভার্ব না, এখানে এটা নাউন হিসেবে ব্যবহার করেছি। একটু আগেই দেখিয়েছি কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। চলেন আমরা এখন কোয়েশ্চেন টাইপ নিয়ে, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করব। টাইপ 1 লাইন গ্রাফ। হ্যাঁ, ট্রেন্ডস ওভার টাইম কি হচ্ছে আপনার ফোকাসটা? লজিক্যাল অর্গানাইজেশন অফ ডেটা। চ্যালেঞ্জ হচ্ছে টু মেনি লাইন, অনেক লাইন থাকে ক্রসিং ইচ আদার, একটা থেকে আরেকটা। আপনাকে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। স্ট্র্যাটেজি হচ্ছে লুক ফর দ্য এক্সেপশনস, আপনার
মানে টেকনিক আপনি কি মাথায় রাখবেন, এক্সেপশন কোনটা, মানে সবগুলো একই সে যাচ্ছে, মনে করেন একেবারে সাদা মানে ভেড়ার পাল একরকম, আরেকটা দেখবেন একটু ডোরা কাটা একটা আছে না, ওইটাকে আপনি ভালোভাবে দেখতে পাবেন। সো আপনি খেয়াল করেন অনেকগুলো লাইনের মধ্যে কোন লাইনটা সবার মতো না, একটু অন্যরকম, এটাকে খেয়াল করবেন। Look for the exceptions. If 4 lines go up and 1 goes down, that 1 line is your key talking point. Okay? So time phrases কিভাবে আপনি বলতে পারেন, at the beginning of the period, by the end of the time frame, throughout the decade, in the subsequent years. So এগুলো আপনার, এগুলো phrase, এগুলো প্রত্যেকটাই মাথায় রাখবেন। কোয়েশ্চেন আমি এখানে দিচ্ছি, এরপরে এই যে গ্রাফটা এখানে দেয়া আছে, লাইন গ্রাফ। ওকে, কোয়েশ্চেনটা এখানে এক স্লাইডে তো এটা রাখা যায় না, এই জন্য আমি এভাবে আলাদা করেছি। সো কোয়েশ্চেনটা এভাবে আছে, দ্য লাইন গ্রাফ বিলো শোস electricity consumption in 4 different countries between 1980 and 2020. এভাবে লিখবে না, বিটুইন, আপনি মনে করবেন না 1980 সাল আর 2020 সাল, এটা না, কি বলেছে, বিটুইন, এই 80 থেকে এই 2020 এর মাঝখানে 4টা ডিফারেন্ট কান্ট্রি, এই সময়টা কিভাবে, কি বলছে আপনাকে, summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. এরপরে ইনস্ট্রাকশন, রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস। তাহলে বিষয়গুলো খেয়াল করেছেন, প্রশ্নটা এভাবে দেয়া থাকবে, সব সময় এভাবে আপনি দেয়া থাকবে যদি সেটা লাইন গ্রাফ হয়। আচ্ছা, এই কোয়েশ্চেনটাই আসবে এটা না, হ্যাঁ, মানে ল্যাঙ্গুয়েজটা এটা হবে। তাহলে এই খেয়াল করেন 4টা ডিফারেন্ট কান্ট্রিজে আপনি এখানে 1980 থেকে 2020 এর মাঝখানে দেখেন, এখানে প্রত্যেকটা একটা থেকে একটা ডিফারেন্স হচ্ছে 10 বছর 10 বছর 10 বছর 10 বছর। তাহলে একটা থেকে একটা, এটা ডিকেড, তাই না, দশক, এক দশক পর পর। সো ডিকেডস, 4 ডিকেডস এর আলোচনা হয়েছে। তো এগুলোকে আপনি করলেন যে এটার ডিফারেন্স কত, এটা থেকে এটার ডিফারেন্স কত, এটার ডিফারেন্স, হ্যাঁ, এটা কিভাবে আছে, এটা কিসে আছে, এটা কি 100-এ আছে নাকি মিলিয়নে আছে নাকি কিসে আছে, এই যে থাউজেন্ডস, এখানে ইউনিটস অফ ইলেকট্রিসিটি, এখানে থাউজেন্ডস ইউনিট, মানে 5000 ইউনিটস, 3000 ইউনিটস, 2000 ইউনিটস, এভাবে এসেছে। ওকে, সো এটা ছিল কোথায়, এটা 2000-এ ছিল, এখানে চলে গেছে এটা 3500 ইউনিটে চলে গেছে। হ্যাঁ, 500-তে খেয়াল করেন, 1980-তে 500 ছিল, আর সেটা গিয়ে 2000-এ এটা অনেকটা স্টিডি ছিল এবং শার্প রাইজ করছে একেবারে। তাহলে এটা সবচেয়ে লোয়েস্ট ছিল, তাই না, সবচেয়ে লোয়েস্ট ছিল এটা চায়না সবচেয়ে লোয়েস্ট ছিল এটা ইলেকট্রিসিটি 1980 সালে, সে কিন্তু গিয়ে সেকেন্ড হাইয়েস্ট হয়েছে, এ সবচেয়ে নিচে ছিল। আর এটা তো সবার উপরেই ছিল, এ উপরে ছিল, এ উপরেই আছে, তাই না, 5000 থেকে শুরু হয়েছে, সে 7000-এ গিয়ে এখানে পৌঁছেছে। তাহলে এর একটা, এটা সিগনিফিক্যান্ট। এ যেমন আপনার একেবারে সেকেন্ডে ছিল, সে সেকেন্ডে আছে, এ থার্ডে ছিল, থার্ডে ছিল, এ ফোর্থে ছিল, ফোর্থেই আছে, কিন্তু এ ছিল ফার্স্টে, ফোর্থে, এ গিয়ে এখানে সেকেন্ডে চলে গেছে। ওকে, যাই হোক, এই তো মোটামুটি একটু এক্সপ্লেন করলাম। তাহলে 4টা কান্ট্রি, ইউএসএ, জার্মানি, ফ্রান্স, চায়না, 4 কান্ট্রিজ। এইটা আপনি যেহেতু মেনশন কোয়েশ্চেনে এইভাবে মেনশন করা নাই এখানে কোন কোন কান্ট্রি, আপনি কান্ট্রিগুলোকে মেনশন করতে পারেন, তাই না, শোজ ইলেকট্রিসিটি ইন 4 ডিফারেন্ট কান্ট্রিজ, আপনি 4 ডিফারেন্ট কান্ট্রিজ না লিখে আপনি মেনশন করতে পারেন কান্ট্রিজ এর নেম। তাহলে এই হচ্ছে আমার লাইন গ্রাফ, এটাকে আমরা কিভাবে বলতে পারি। এটা কিন্তু আউট অফ মেনি ওয়েজ উই কুড রাইট, তার মধ্যে একটা স্যাম্পল আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমি তো একসাথে অনেকভাবে দেখাতে পারবো, একটা করে দেখাচ্ছি, আপনি বোঝার চেষ্টা করবেন ফরম্যাটটা কিভাবে আছে, কিভাবে লেখা হচ্ছে ওভারভিউটা। এরপরে আমি যেটা বলেছি, এরপরে আমি দুটো প্যারাগ্রাফে, বডি প্যারাগ্রাফে 1 এবং 2-তে আমি কিভাবে এটাকে এক্সপ্লেন করছি, এটা একটু দেখেন। তাহলে আপনি নিশ্চয়ই দেখে এসেছেন, আরেকবার গ্রাফটা দেখে নিয়ে আসেন। আপনার 5000, 3000, 2500, চায়না একেবারে লোয়েস্ট ছিল, চায়না চলে গেছে 6500 ইউনিট, 6500 ইউনিটে ওখানে চলে গেছে, তাই তো কনজাম্পশন, এটা ইলেকট্রিসিটি কনজাম্পশন ইন 4 কান্ট্রিজ। তাহলে এখানে আবার আপনি বলতে চান না যে হ্যাঁ, চায়না তো ইন্ডাস্ট্রিতে অনেক উন্নতি করছে, এই জন্য তাদের এটা কনজাম্পশন বাড়ছে, এখানে বলা নাই, কিন্তু যেটা বলা নাই সেটা আপনি মাতব্বরি করে বা আপনার এখানে
মানে ক্রিয়েটিভিটির জায়গা নেই, অপিনিয়নের জায়গা নেই, কনক্লুশন, মতামত, মন্তব্য কোনো কিছু জায়গা নেই। যা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এটাকে এক্সপ্লেন করতে হবে বাই সিলেক্টিং অ্যান্ড সামারাইজিং দ্য মেইন আইডিয়া, মেইন ফিচার্স। ওকে, টাস্ক ওয়ানের টাস্ক কিন্তু এতটুকুই টাস্ক, আপনাকে যেটা বলা হচ্ছে সেটাই করতে হবে, এর বাইরে এখানে ক্রিয়েটিভিটি নাই। আবার টাস্ক টু এ সেখানে আপনার যদি বলে যে গিভ ইউর ওপিনিয়ন, তখন আপনার ওপিনিয়ন দিতে হবে। এখানে কোনো কিছু জাস্টিফাই করবেন না, ওপিনিয়ন দিবেন না, যা দেখছেন এটাকে বর্ণনা করতে পারেন কিনা, এটাই আপনার টাস্ক রেসপন্স। সো দেখেন এখানে কি ছিল, কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেনটা পড়ে আসি, তাহলে আমি এখানে কিভাবে প্যারাফ্রেজ করলাম সেটা আপনাদের একটু দেখাই। এখানে কোয়েশ্চেনটা ছিল দ্য লাইন গ্রাফ বিলো শোজ ইলেকট্রিসিটি কনসাম্পশন ইন 4 ডিফারেন্ট কান্ট্রিজ বিটুইন 1980 অ্যান্ড 2020। প্রথমটা আমি একটু স্লো যাচ্ছি, ভালোভাবে বুঝে একবার সেট আপ হয়ে গেলে বাকিগুলো আমি একটু ফাস্টও যেতে পারবো, ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট ইট। সো এই যে দেখেন আমি এখানে কি লিখেছি, দ্য লাইন গ্রাফ ডেলিনিয়েটস দ্য ইলেকট্রিসিটি consumption in 4 distinct nations আমি লিখে দিয়েছি ফ্রান্স, জার্মানি, ইউএস and China over a 40-year period commencing in 1980 থেকে শুরু হয়েছে। একটু দেখেন তো ওখানে কি ছিল, 1980 থেকে 2020 দিয়েছে, আমি কিন্তু ওখানে কি করেছি 40 years ক্যালকুলেশন করে দিয়েছি, ওভার আ 40 year। আমি 1980 থেকে 2020 লিখি নাই, ওর মতো করে লিখি নাই, আমি ওটাকে আরেকভাবে প্যারাফ্রেজ করেছি। আমি এখানে ওভার আ 40 ইয়ার পিরিয়ড কমেন্সিং 1980 সালে যেটা শুরু হয়েছে তার থেকে 40 বছরের এই পিরিয়ড টাইম, তাহলে সেটা 2020 বলা হচ্ছে, আমি 2020 মেনশন করি নাই। তাহলে দেখেন সুন্দরভাবে একটা প্যারাফ্রেজ করা হয়ে গেল। এরপরে ওভারভিউ, এখানে আমাদের খেয়াল করেন কি বলছি, ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট ইলেকট্রিসিটি ইউসেজ উইটনেসড অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, তাই না? খেয়াল করেছেন কি আপনি এটা আপওয়ার্ড ট্রেন্ড, কোনোগুলোকে কোনো কিছু মানে নিচে নেমেছে, কোনোটা নিচে নামছে, 5,000-এ ছিল 7,000-এ গেছে। হ্যাঁ, তো আপনি যদি তাও একটু আর্গু করতে চান, এই একটু এইখানে যে উঠছিল, এই যে স্যার একটু তো নামছে, তারপরও নামলেও সেটাও কিন্তু আপওয়ার্ড, মানে 5,000 থেকে উপরের দিকেই আছে, ওর থেকে মানে এখানে এসে তো নামে নাই, তাই না? 5,000 থেকে 4,000-এ এসে এইরকম লাইন হয়ে যায় নাই। সো এই বিষয়টা, তাহলে আমি বলছি আপওয়ার্ড টেন্স, এখানে ছিল এ উপরে উঠছে, এ ছিল এ উপরে উঠছে, এ ছিল সবাই উপরে উঠছে, 2,000 থেকে 3,000-এ গেছে, শুধু ইউএস এর একটু উপরে গিয়ে একটু নিচে নামছে, এরকম একটা সময়। সেটা কোন সময়টা, সেটা হচ্ছে এই যে এই সময়টা, এই যে 2010। ওকে, খেয়াল করে, তাহলে আমরা এখানে লিখছি যে এটা overall it is evident that electricity usage witnessed an upward trend in all 4 countries. However, while the USA consistently consumed the highest amount, China experienced the most dramatic surge. কিভাবে নিয়ে আসলাম খেয়াল করেন, আমি কিন্তু সবার কথা বললাম না, আমি ইউএসএ, আমি জার্মানি, এখানে ওর কথা মেনশন করি নাই ওভারভিউয়ে। আমি বলেছি যে চায়না, ইউএসএ হচ্ছে সবচেয়ে বেশি অ্যামাউন্ট সে কনজিউম করেছে, চায়না সেখানে একটা ড্রামাটিক সার্চ নিয়েছে, মানে উপরের দিকে উঠেছে, সার্চ, এই ওয়ার্ডগুলো দেখিয়েছিলাম একটু আগে। ওভারটেকিং টু আদার নেশনস বাই দি এন্ড অফ দ্য পিরিয়ড, মানে শুরু করেছে তাকে ওভারটেক করে চলে গিয়ে সেকেন্ড পজিশনে চলে গেছে। বাস ওভারভিউ দেখেন কি সুন্দর করে আপনি এটাকে ভিজুয়ালাইজ করতে পারছেন। এরপরে আমি বডি প্যারাগ্রাফ 1-এ এখন লিখছি, কোনগুলো দেখেন আলাদা করেছি কিভাবে। সো জায়ান্টস যারা, তাদেরকে আমরা একসাথে রাখলাম, কারা সবচেয়ে উপরের দিকে আছে। In 1980, the USA stood as a dominant consumer using approximately 500 units. This figure rose steadily, peaking at 7,000 units in 2020. শেষ। ওখানে আমি বললাম মানে দুটোকে আলাদা আলাদা করলাম, তাই না? যাদের একটু সে ফার্স্ট পজিশনে ছিল আর এই লাস্ট থেকে কনভার্সলি এখানে আবার একটা নিয়ে আসলাম, এটার একটা ভিন্ন রকম সিনারিও হচ্ছে চায়না। এটা they began the period with the lowest consumption at a negligible 500 units. However, এই যে আমরা যখন অল্টার করছি তখন আমরা এভাবে লিঙ্কিং ডিভাইসটা ইউজ করবো however। যদি আমরা একই রকম কথা আর্গুমেন্ট বলি, আরেকটা ওপিনিয়ন দেই, তাহলে মোর ওভার বলবো, ফার্দার মোর বলবো। যখন অপোজিট হবে, কন্ট্রাডিক্ট করবে, তখন however আসবে। However, following a period of stagnation until 2000 সাল পর্যন্ত, মানে 80 দশক, তারপরে 90-এর দশক, তারপরে 2000-এর দশক, এটা স্ট্যাগনেশন মানে স্টিল ছিল। খেয়াল করেন আপনি
যদি ভুলে গিয়ে থাকেন আমি আবার আপনাকে নিয়ে যাচ্ছি। দেখেন 1990 এবং 2000 পর্যন্ত একই রকম যেটা আপনাদের দেখিয়েছিলাম। 2000-এর পর থেকে তারা কিন্তু একদম একটা সার্চ দিয়েছে, তো সেই বিষয়টা। তো এখানে ওইটাই বলছি, however for following a period of stagnation until 2000 Chinese demand skyrocketed finishing at 6500 units just below the USA। তাহলে এটা আমি আলাদা করলাম, আর এরপরে আরেকটা বডি প্যারাগ্রাফে আর অন্য টাইপের ট্রেন্ডটাকে আলাদা করলাম। যেমন ফ্রান্স, জার্মানি displayed more modest growth. Germany started 3000 units and experienced a gradual climb, leveling off at 4000 units. Similarly, France showed a consistent but slow increase from 2000 to 3500 units, consistently remaining the lowest consumer among the four by the final year. মানে ওরা শেষের দিকে তারা থার্ড এবং ফোর্থ পজিশনে তারা হচ্ছে লোয়েস্ট কনজিউমার, চারজনের মধ্যে তারা হচ্ছে লোয়েস্ট কনজিউমার এবং ফোর কে, সেটা হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের কথা বলছি। ঠিক আছে, তাহলে আমার এটা বডি প্যারাগ্রাফ হয়ে গেল, আমার শেষ, এরপরে কোনো কনক্লুডিং প্যারাগ্রাফ থাকবে না। এখন আমরা এটাকে যদি একটু অ্যানালিসিস করি যে এটা কেন এটা ভালো একটা ব্যালেন্স স্কোর পাবে, কেন পাবে, সেই কেনর ব্যাখ্যাগুলো আমি আপনাদের যদি দেখাতে চাই। যেমন এখানে লেক্সিক্যাল রিসোর্সেস, মানে আমরা ভোকাবুলারি যেগুলো ইউজ করেছি সেগুলো খুবই অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করেছি। আমরা এখানে ডেলিনিয়েটস ইউজ করেছি, কমেন্সিং ইউজ করেছি, স্কাই রকেটেড ইউজ করেছি, স্ট্যাগনেশন ইউজ করেছি, লেভেলিং অফ, কতগুলো ভোকাবুলারি ইউজ করেছি যেগুলো একটু আনইউজুয়াল, একটু আনকমন ভোকাবুলারি ইউজ করেছি। আমরা গ্রুপিং করেছি, তাই না? দ্য রাইটার গ্রুপ দ্য হাই গ্রোথ কান্ট্রিজ ইউএসএ, চায়না একটা প্যারাগ্রাফে, আর লো গ্রোথটাকে আলাদা, তো ডিফারেন্ট প্যারাগ্রাফে আলাদা করা হয়েছে। এবং কোহেশনটা খেয়াল করেন, কোহেশনটা আমরা দিয়েছি কনভার্সলি, সিমিলারলি, হাউএভার, এই যে মানে ক্রনোলজিক্যাল যে ডেভেলপমেন্টের জায়গাটা, কোহেশনটা আমরা ইউজ করেছি। তাহলে আমার এখানে ভালো ব্যান্ড স্কোর পাওয়ার টেকনিকটা, এবং আমি যদি এটাকে অ্যানালিসিস করি এই রাইট আপটাকে, তাহলে আমার এখানে লেক্সিক্যাল রিসোর্সেস খুব ভালো স্ট্রং আছে, আমার এখানে প্রপার প্যারাগ্রাফিংটা আছে, আমার কোহেশন লিঙ্কিং ডিভাইসগুলো আছে, আমি অ্যাড্রেস করতে পেরেছি, টাস্ক রেসপন্স করতে পেরেছি। এই জন্য এখানে আমাকে 8-এর নিচে আমার দেওয়ার কোনো চান্স নাই, তাকে 8 দিতে হবে, কারণ আমি শর্ত পূরণ করেছি এবং টাস্ক রেসপন্স করতে পেরেছি, সেপারেট করতে পেরেছি আইডিয়াকে, এবং আমি এখানে অবশ্যই একেবারে যেই জায়গাটা লেক্সিক্যাল রিসোর্সেস এবং লিঙ্কিং ডিভাইস যেটা কোহেশন মেইনটেইন করেছে সেগুলোকে প্রেজেন্ট করেছি লজিক্যালি, এই জন্য এটা। ওকে, এবার পার টাইপ 2 আরেকটা টাইপ নিয়ে আমরা এখন দেখব। তো আশা করি আপনি কিভাবে লিখতে হয় বুঝে গেছেন, এবং এখানে কখনোই আমরা ক্রিয়েটিভিটি জায়গায় যাব না, কমেন্টে যাব না, কোনো রকমের অপিনিয়নেও আমরা যাব না, আমরা সরাসরি এটাকে যেটা আছে সেটাকে আমরা গ্রুপিং করে লেখার চেষ্টা করব এবং প্রেজেন্ট করার চেষ্টা করব, যা আছে সেটাকে ডিটেইল করব। সো টাইপ 2 এটা একটা বার চার্ট, আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি বার চার্টের কিরকম। এটাকে বার চার্ট বলে, হ্যাঁ, বারের মতো, চকলেট বারের মতো, সেটাকে বার চার্ট বলে। আর একটু আগে যেটা দেখলেন ওটা লাইন গ্রাফ ছিল। আশা করি এগুলো আপনাদের, আবারও লাইন গ্রাফটা দেখিয়ে নিয়ে আসি তাহলে আপনাদের। এই হচ্ছে, দেখেন, এটা হচ্ছে লাইন গ্রাফ, ওকে। আর এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বার চার্ট, ওকে। পার্থক্যটা এভাবে, একই ইনফরমেশন একই, আপনি যদি সফটওয়্যারে আপনি বার চার্ট দেন ওই ইনফরমেশন গুলো ওটা বার চার্ট দেখাবে, ওটা দিয়ে যদি আপনি লাইন চার্ট দেন তাহলে লাইন চার্ট দেখাবে। সো যেভাবে দেয়া থাকে ইনফরমেশন একই। আমরা স্টুডেন্টরা প্যানিকড হয়ে যায়, লাইন চার্ট আসবে নাকি বার চার্ট আসবে নাকি পাই চার্ট আসবে, এগুলো নিয়ে প্যানিকড হয়ে যায়। এগুলো প্যানিকের কিছু নাই, ইনফরমেশনটা আপনি যে মানে আপনি যেটাতে প্রেজেন্ট করতে চান সেটাই আসবে, ইনফরমেশনটা একই, সেম। এই সেম ইনফরমেশন নিয়ে আমার পাই চার্টে যদি আপনি সফটওয়্যারে দিয়ে দেন পাই চার্ট হিসেবে আসবে, মানে একটা গোল একটা বৃত্ত থাকবে, সেখানে দেখবেন অংশ অংশ স্লাইস আছে, পিজার যেরকম স্লাইস, এক একটা ইনফরমেশন এভাবে থাকে, বুঝতে পেরেছি? সো এটা নিয়ে যে বাই চার্ট, পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট, এগুলো নিয়ে প্যানিক হবেন না, এগুলো শুধু কি লিখতে হবে সেটা বোঝার চেষ্টা করুন, কি আছে এবং কি লিখতে হবে। তো এখানে আমরা একটু দেখে যাই, আমরা কোয়েশ্চেনটা পড়বো। ফুটবল, রাগবি, বাস্কেটবল, সুইমিং, নেটবল, টেনিস, এখানে মেল অ্যান্ড ফিমেল, মানে মেন আর উইমেন। মেন কোনটা, এটা হচ্ছে এই যে যেমন ব্লু, মেন, মেনে কালার দেওয়া হয়েছে, আর যে ওটা পার্পল হয় নাই, যাই হোক যেভাবে আছে সেভাবেই এটা কোয়েশ্চেনের গ্রাফটা নেওয়া হয়েছে।
কোয়েশ্চেন থেকে ব্রিটিশ কাউন্সিলের তাদের ওয়েবসাইট থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করেছি যেন আপনারা সেই বিষয়টা দেখতে পারেন। সো মেন উইমেন এভাবে দেয়া আছে। ফুটবল দেখেন মেন বেশি পারফর্ম করে, তা রাগবি এখানেও দেখেন, আবার সুইমিং এর ক্ষেত্রে দেখেন উইমেন, নেটবলের ক্ষেত্রে মেন একেবারে নাই, এটা উইমেনদের, এবং টেনিস 2020। তাহলে এখানে বিষয়টা আমরা একটু কোয়েশ্চেনটা দেখে আসি তারপরে আমরা আসছি। এখন আপনি বুঝে গেছেন, এখন খুব বেশি সময় লাগবে না, আমার সবগুলো আলোচনা করে ফেলবো। তো এটার আমার কি ফোকাস থাকবে, লজিক্যাল অর্গানাইজেশন অফ ডেটা। চ্যালেঞ্জ হচ্ছে নো টাইম, এখানে সময় দেয়া থাকে না। ওকে, এটাও কোনো চ্যালেঞ্জ না, আপনাকে শুধু জানতে হবে, এখানে সময় দেয়া থাকে না। আর লাইন চার্ট যেটা, ওটাতে সময় দেয়া থাকে। সো ইউ ক্যানট ইউজ ওয়ার্ডস লাইক ইনক্রিজ ডিক্রিজ, এটা আপনি করতে পারবেন না, তাই না? যেহেতু সময়ের সাথে সাথে না বাড়ে কমে, এখানে এগুলো ইউজ করতে পারবেন না। আপনাকে শুধু এইটা সচেতন থাকতে হবে যে আপনি যখন বার চার্ট ইউজ করছেন তখন কিন্তু ইনক্রিজ ডিক্রিজ এভাবে মানে মুখস্থ লিখে ফেলবেন না, এটা ধরা খেয়ে যাবেন, আপনার সিক্স লেভেলে চলে আসবে তখন। টাস্ক রেসপন্সটা হবে না, ঠিক আছে? যদি আপনি ভার্বগুলো তো বলেছিলাম যে কিছু কিছু স্ট্রাকচার কনটেক্সট অনুযায়ী স্ট্রাকচার ডিফারেন্ট হয়, আপনার ভোক্যাব ডিফারেন্ট হয়, এবং কনটেক্সট অনুযায়ী যে ব্যাপারগুলো এখানে এটা দেখেন ইনক্রিজ ডিক্রিজ এখানে আপনি লিখতে পারবেন। তো স্টুডেন্টরা তো ইনক্রিজ ডিক্রিজ মুখস্থ করে যায়, তারা যেটাই দেখ বার চার্ট দেখ আর পাই চার্ট দেখ কোনো ব্যাপার না, তারা কাটা কাটা একরকম লেখার চেষ্টা করে। এখানেই সমস্যা, কেন কম পায় সেটা বুঝেও না, যে আমি তো অনেক লিখলাম তারপর আমি কেন কম দিল, তখন অভিমান করে ব্রিটিশ কাউন্সিলের উপরে যে ওরা মনে হয় আমাদের থেকে শোষণ করে নিয়ে যাচ্ছে টাকা পয়সা, এরকম কিছু করে। আপনার কোয়ালিটি আপনি নারিশ করেন, ইমপ্রুভ করেন, আপনার ভালো ব্যান্ড স্কোর চলে আসবে। তো প্র্যাকটিস না করে, নিজেকে তৈরি না করে পড়বেন আর অভিমান করবেন, সেটা হবে না। সো ইনক্রিজ অর ডিক্রিজ এটা লিখতে পারবেন না, আবারও একটু থেমে বলে দিলাম, ইউ মাস্ট কম্পেয়ার ম্যাগনিটিউড। ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা হরাইজন্টাল অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর যে বিষয়টা আপনারা পড়েছেন স্কুল কলেজে, ভার্টিক্যাল অ্যাক্সিস ইউজুয়ালি নাম্বারস, আর হরাইজন্টাল অ্যাক্সিস যেটা এটা হচ্ছে ক্যাটাগরিজ থাকে অর ইয়ার্স থেকে থাকতে পারে। স্ট্র্যাটেজি কি হবে, ডু নট রাইট অ্যাবাউট এভরি সিঙ্গেল বার, এটা আপনি লিখবেন না। হ্যাঁ, একটা হচ্ছে হাই আর লো, আবার কোনগুলো সিমিলার এগুলোকে আলাদা করে। The USA and China had the highest emissions. In contrast, France, Germany were significantly lower. Exports in Japan and Korea were almost identical. এটা একটা স্যাম্পল হিসেবে এভাবে দেখালাম। ওকে, এবার চলেন ওই কোয়েশ্চেন যেটা আমি বার চার্টটা দেখিয়েছি। কোয়েশ্চেনটা ছিল এরকম, দ্য বার চার্ট বিলো কম্পেয়ার্স দ্য পার্সেন্টেজ অফ মেন অ্যান্ড উইমেন ইন দ্য ইউকে। দ্য পার্সেন্টেজ এখানে দেখাবে হু পার্টিসিপেট ইন 6 ডিফারেন্ট স্পোর্টস, এখানে কিন্তু স্পোর্টসগুলোর নাম মেনশন করে নাই, তাহলে আপনি এটা করতে পারেন। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্প্যারিজন ওয়্যার রেলিভেন্ট। রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস, একই জিনিস, তাই না? এটা মাথায় রাখতে হবে। সো খেয়াল করেন এখানে পার্সেন্টেজ, তাহলে আমাকে কি জিনিসটা মাথায় রাখতে হবে, এ পাশে যেটা এটা কিসে আছে, এটা পার্সেন্টেজে আছে, এটা আমার খেয়াল করতে হবে। তাহলে এটা হচ্ছে 60%, এটা হচ্ছে 5%, হ্যাঁ এটা পার্সেন্টে, এটা ইউনিটটা কি লিখবেন, ইউনিটটা পার্সেন্টে লিখতে হবে। তো এটা দেখে নেওয়ার বিষয়, আর এগুলো তো আপনার এটা ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, এগুলো খেলার নামগুলোর কথা বলছে। আর একটা জিনিস হচ্ছে এই যে এটা হচ্ছে মেন আর এটা হচ্ছে উইমেন, এই কালারটা হচ্ছে উইমেন আর এটা হচ্ছে মেল। ওকে, দ্যাটস ইট, এই তো হয়ে গেল। আর বাকিটা তাহলে 60% বলবেন, 5% আপনি পার্সেন্ট বলবেন না, যে 60 জন এখানে অংশগ্রহণ করেছে, এটা 60% পার্সেন্টের, এটা 5%। ওকে, চলেন তাহলে introduction কি লিখলাম, the bar chart compares the preferences of British males and females regarding 6 specific sports। হ্যাঁ, আপনার কি ছিল এখানে কোয়েশ্চেন, দেখেন এখানে ইউকে ছিল, ইন দ্য ইউকে, আমি এখানে ব্রিটিশ মেল অ্যান্ড ফিমেল বললাম, ইউনাইটেড কিংডম এটা ব্রিটিশ মেল অ্যান্ড ফিমেল দিয়ে ওটাকে আলাদা করেছি, এবং সেখানে আরো বলার চেষ্টা করেছি ডিফারেন্ট 6 স্পেসিফিক স্পোর্ট, ওখানে ডিফারেন্ট স্পোর্টস বলেছে, এখানে স্পেসিফিক, যেহেতু বার চার্টে এটা স্পেসিফাই করেছে, আরেকটা খেলার কথা বলে নাই, এখানে ক্রিকেট খেলার কথা বলা হয় নাই, এই জন্য স্পেসিফিক, তাই না? ক্রিকেট খেলা নাই, তো স্পেসিফিক, যে ফুটবল রাগবি এমন না তো, সব খেলার কথা বলেছে।
ওভারভিউ কি দিয়েছি, ওভারঅল ফুটবল ইজ overwhelmingly the most popular sport among men, whereas women এটা উইমেন হবে, হ্যাঁ, কারণ এটা কি প্লুরাল, ওমেন হচ্ছে সিঙ্গুলার আর এটার প্লুরাল কি উইমেন। কেমন ছিল আইপিএটা খেয়াল করে দেখেন, এটার আইপিএ ছিল এই রকম। আইপিএ ক্লাসগুলো বারবার করে করার চেষ্টা করবেন, ওটা কিন্তু আয়ত্ত করতেই হবে, উইমেন, হ্যাঁ। আর এটার হচ্ছে যদি সিঙ্গুলার হয় তাহলে এটা ছিল ম্যান আর প্লুরালটা ছিল মেন, রাইট। তো সেটা আবার এটা একটু ধরিয়ে দেয়, এটার আইপিএ ছিল সেড, আমরা সেইড বলি, সেড বলবো, সেইড বলবো না। আচ্ছা, সো অ্যামং মেন whereas women, নিশ্চয়ই ধরতে পেরেছেন। তাহলে ওমেন যদি বলি তাহলে ওটা ভুল হবে, এটা হচ্ছে উইমেন, কারণ প্লুরাল আছে। whereas women show a distinct preference for swimming, notably while men generally participate more in team sports, women tend to favor individual exercise activities, তাই না, ইন্ডিভিজুয়ালি যেটা পারফর্ম করা যায় এটা বেশি পছন্দ করে উইমেনদের মধ্যে, এটার পপুলারিটি বেশি। এরপরে বডি প্যারাগ্রাফে 1-এ কি করেছি আমি এখানে আলাদা করেছি, যে মেল প্রেফারেন্সের জায়গাটা আলাদা করেছি, আর বডি প্যারাগ্রাফ 2-এ আমি ফিমেল প্রেফারেন্স এন্ড কম্পারিজন দেওয়ার চেষ্টা করেছি। সো মেল প্রেফারেন্স খেয়াল করেন, রিগার্ডিং মেল পার্টিসিপেন্ট, ফুটবল ইজ দ্য ডমিনেন্ট অ্যাক্টিভিটি chosen by approximately 60% of men. This is 3 times higher than the figure for swimming. শুধু আলাদা করেছি এখানে মেইলদের আলাদা ক্যাটাগরিটা খেয়াল করেন, টেকনিকটা কিভাবে এখানে অ্যাপ্লাই করলাম, শুধু মেইলদের মধ্যে আলাদা করেছি। তাহলে মেইলদের মধ্যে আমরা এখানে সুইমিং থেকে দেখেন 3 গুণ বেশি, এভাবে বললাম। বাস্কেটবল থেকে 2 গুণ বেশি, আপনি যে কোনোটা দিয়ে বলতে পারেন। টেনিসের থেকে মেল যত পার্টিসিপেন্ট নেয় তার থেকে 3 গুণ বেশি। হ্যাঁ, আপনি রাগবির সাথে করতে যান না, তাহলে আপনি 2 গুণ করতে পারবেন না বা 3 গুণ করতে পারবেন না। যেটার সাথে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে সেট করতে পারবেন সেটাকে আপনি প্রেজেন্ট করবেন, এটা টেকনিক আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। তাহলে খেয়াল করেন আমি কি বলেছি, মেল পার্টিসিপেন্ট this is 3 times higher than the figure of for swimming, which stands at 20%. Rugby and baseball also attract significant male attention with participation rates 35% and 30% respectively. বাস আপনি মেলের আপনি ডমিনেটেড এটা দিয়ে দিলেন। এবার আপনি বডি প্যারাগ্রাফ 2 আরেকটা প্যারাগ্রাফ, এখানে আপনি মেল আলোচনা আসছে না, এখানে আপনি ফিমেলের এবং আপনি একটু কম্প্যারিজনের ব্যাপারটা আনবেন। ইন কন্ট্রাস্ট, দেখেন আমি কি দিয়ে শুরু করলাম, লিঙ্কিং ডিভাইস। ইন কন্ট্রাস্ট অবশ্যই এটা বৈপরীত্য। দ্য মোস্ট ফেভারড activity for women is swimming at 55%, which dwarfs মানে কি বামুন আছে না, মানে খাটো হয়ে যায়, ছোট ছোট, which dwarfs the figure for men, যেখানে মেনের ফিগারটা এখানে ছোট খাটো। দেখি চলেন সুইমিংটা দেখেন, সুইমিং এ দেখেছেন 55%, যেখানে মেনের পার্টিসিপেশনটা ডুয়ার্ফ হয়ে গেছে, একটু ছোট খাটো হয়ে গেছে, দেখতে বামুনের খাটো। তো সেই কথা বলছে, dwarf the figure for men. Interestingly, netball is exclusively played by women. নেটবলটা কি শুধুই এক্সক্লুসিভলি এটা উইমেনরাই পার্টিসিপেট করে, যেটা 25%, with 0 male participation recorded. Football, the top choice for men, is the least popular among women, attracting a mere 5%. 5% মানুষকে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করতে পেরেছে। Finally, tennis shows the most gender balance, with roughly 20% participation from both sexes. Okay? So, এই হচ্ছে আলোচনা। কেন এটা যদি আমরা অ্যানালিসিস করি যে এটা কেন ব্যান্ড 8-এ আমরা ভাবছি, কারণ আমরা এখানে যে আমরা ট্রেন্ড ভার্বগুলো আমরা বলি নাই, এখানে we did not say they went up, আমরা বলেছি ডমিনেন্ট অ্যাক্টিভিটি। কম্প্যারিজন গুলো দেখেন, বলেছি 3 times higher than, dwarfs the figure for, exclusively played by। হ্যাঁ, এগুলো অ্যাডপ্ট করতে আপনার সময় লাগবে, নো প্রবলেম, টেক ইউর টাইম, বাট বোঝার চেষ্টা করবেন এবং এটা আয়ত্ত করার চেষ্টা করবেন। এটা 1 মাসের মধ্যে যদি আপনি অ্যাডপ্ট করতে পারেন, মোর দেন এনাফ।
সো ডেটা সিলেকশন দেখেন এখানে আমরা লিস্ট করি নাই প্রত্যেকটা সিঙ্গেল নাম্বার, বাট আমরা কম্পেয়ার করেছি ইন্টারেস্টিং কন্ট্রাস্ট গুলো কম্পেয়ার করেছি যে এর 20%, ওটা 3 টাইম, এর 3 টাইমস, এটা ডোয়ার্ফ, এটা বলেছি যেখানে কোনো পার্টিসিপেন্টই নাই, এভাবে আমরা আলোচনা করেছি। এবার চলেন আরেকটা টাইপসে, সেটা হচ্ছে পাই চার্ট। পাই চার্টটা দেখতে কেমন হয়? একেবারে পিজার মতো, হ্যাঁ, এই যে পাই চার্ট, এটাকে পাই বলে, পাই চার্ট। তাহলে এটা হচ্ছে পাই চার্ট, এরকম ভাবে আপনার ইনফরমেশন দেয়া থাকবে। সো এখন আমরা পাই চার্ট নিয়ে একটু আলোচনা করে নেই। কম্পেয়ারিং পার্টস অফ এ হোল, পার্সেন্টেজ, এটা চ্যালেঞ্জ হচ্ছে ডিলিং উইথ ফ্র্যাকশন অ্যান্ড পার্সেন্টেজেস, কম্পেয়ারিং মাল্টিপল চার্টস, আরেকটা চার্ট থাকে পাশাপাশি, এটাকে কম্পেয়ার করতে হয় without listing every single percentage change robotically. Visual check, the full circle is always 100%, এটা মাথায় রাখবেন। The slices are the market share strategy আপনার কি থাকবে? আপনি এটাকে গ্রুপ করবেন উইনার্স এন্ড লুজার্স এর মাধ্যমে। ডু নট ডেসক্রাইব দ্য সেক্টরস অ্যালফাবেটিক্যালি। গ্রুপ করবেন ডমিনেন্ট স্লাইসেস আর রাইজিং সেক্টরস আর ফলিং সেক্টরস। হ্যাঁ, তাহলে এটা ডমিনেন্ট স্লাইসেস, দ্য মেজরিটি অফ সেলস কেম ফ্রম, এরকম বোথ ফুড অ্যান্ড ভিডিও গেমস saw their share increase. গ্রুপ আরেকটা ফলিং এর ক্ষেত্রে ইন কন্ট্রাস্ট এভাবে লিখেন, ইলেকট্রনিক্স এন্ড হোম ফার্নিশিং এক্সপেরিয়েন্স আর ডিক্লাইন। এটা স্যাম্পল হিসেবে দিয়েছি সেন্টেন্স গুলো, এটা কোনো গ্রাফ থেকে নেওয়া না। এবার আমরা চলে যাব কোয়েশ্চেনে। ওকে, এই যে একটা কোয়েশ্চেন দেয়া আছে যার চার্টটা দেখিয়েছি আগেই, দ্য পাই চার্টস বিলো, এটা কোয়েশ্চেনটা নিচে থাকে তো এই জন্য বিলো বলেছি। হ্যাঁ, আপনি আরেকটা স্লাইডে দেখাচ্ছি, এখানে কোয়েশ্চেনটা আমি তুলেছি ওখান থেকে নেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে। দ্য পাই চার্ট বিলো শো দ্য পাই চার্টস, দেখেন এখানে প্লুরাল আছে, যেহেতু এখানে সাবজেক্টটা এখানে প্লুরাল, দ্য পাই চার্টস, একাধিক পাই চার্ট, এই জন্য এখানে শো হয়েছে। আর যদি একটা হইতো তাহলে এখানে শোজ হইতো, তাই না? সো এই বিষয়টা খেয়াল রাখবেন। The pie charts below show the proportion of online sales for different retail sectors in Canada in the years 2015 and 2020. আবারও একই information, summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. Write at least 150 words. এই হচ্ছে দেখেন ভিডিও গেম, ইলেকট্রনিক, এখানে পার্সেন্টেজ, তাহলে সবগুলো মিলে 100% হবে, তাই তো? তাহলে একটু খেয়াল করেন, তাহলে এখানে কত হয়েছে? 47। তাহলে এখানে কত হবে? 53। 47 আর 53 কত? 100%। এই সবগুলো মিলে এটা 100%। এখানে খেয়াল করে দেখেন এখানে কত হয়েছে? 38। তাহলে এখানে কত হবে? 62। তাহলে সব পুরোটা মিলে এখানে 100%, এটা বলেছে এখানে। সো পাই চার্টে সবসময় এটা 100 এটা থাকবে। আচ্ছা, মিলবে, পার্সেন্টেজটা 100-তে মিলবে। তাহলে এটা 2015, খেয়াল করেন 2015 আর 2020। কি এটা? কানাডা, শুধু কানাডার এখানে বলা হচ্ছে অনলাইন সেল বাই রিটেল সেক্টর। কি কি? ইলেকট্রনিক্স, ভিডিও গেমস, হোম ফার্নিশিং, ফুড বেভারেজ। তাহলে এটা 15 সালে কি ছিল আর সেটা এখানে গিয়ে কি হয়েছে, তাই না? ভিডিও গেমস এটা ছিল, ভিডিও গেমস এখানে 18 থেকে 23-এ গিয়েছে। ইলেকট্রনিক্স দেখেন এখানে 35-এ ছিল, এটা গিয়ে এখানে 30-এ আসছে, পরে গিয়ে কমছে। আপনার হোম ফার্নিশিং 25-এ ছিল, সেটা গিয়ে এখানে 15-এ এসেছে। এই তো, বাস, যেটা আপনার জানা হলো, দেখা হলো, দেখে নিলেন, ভালোভাবে দেখে নিলেন, প্ল্যান করবেন, এখন এটা লিখবেন। এটাকে আমরা ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করছি কিভাবে? দ্য টু পাই চার্টস, আর ওখানে কি ছিল? দ্য পাই চার্টস। হ্যাঁ, এখানে পাই চার্টস লিখছে, আমি ওটাকে আমার মতো করে আমি ইনপুট দিয়েছি, তাহলে এটা আমার হয়ে গেল। দ্য টু পাই চার্টস ইলাস্ট্রেট, ওখানে কি ছিল? শো। হ্যাঁ, ওখানে শো ছিল, আর আমি এখানে কি কি দিয়েছি? ইলাস্ট্রেটস না কিন্তু, কারণ টু পাই চার্টস প্লুরাল, এখানে ভার্বটা প্লুরাল হবে। দ্য টু পাই চার্টস শো, এখানে illustrate the breakdown of online retail sales across 4 sectors in Canada in the years 2015 and 2020. ওখানে কি ছিল? এখানে বলছিল in the years 20, Canada in the years 2015 and 2020। তো এখানে একই রকম
রাখা হয়েছে। যেন আপনি আবার একেবারেই যে আলাদা করতেই হবে, কখনো কখনো যদি আইডিয়া না পান কি করবেন, রেখে দেন, অসুবিধা নেই। শুধু ওয়ার্ডটা একই রকম দিবেন না, এতটুকু চেঞ্জ তো করতেই পারতে হবে। Overview দেখেন, overall electronics constitute the largest proportion of sales in the initial year, but this was overtaken by food and beverage in 2020. একটু খেয়াল করে দেখেন যে ইলেকট্রনিকটা সবচেয়ে বেশি ছিল এখানে 35% 15 সালে, কিন্তু সেটা ফুড অ্যান্ড বেভারেজ হাইয়েস্ট, এই পাই চার্টে হাইয়েস্ট কি, এই পাই চার্টে হাইয়েস্ট কি, তো সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করেছি। সো overtaken by food and beverage in 2020. Additionally, the market share for home furnishing declined significantly over the 5-year time frame. 5-year time frame. দেখেন এখানে সুন্দরভাবে একটা প্যারাফ্রেজ করেছি। 5-year time frame মানে 15 সাল থেকে আমরা 20 সালে, যেটা হোম ফার্নিশিং 25 ছিল, একেবারে খুবই সিগনিফিকেন্টলি এটা 10% হ্রাস পেয়েছে, তাই না? এটা একটা সিগনিফিকেন্ট ড্রপ। এরপরে আমরা আলাদা করছি, কিভাবে আলাদা করছি, একটা হচ্ছে রাইজিং সেক্টর, একটা হচ্ছে ফলিং সেক্টর, এভাবে আলাদা করছি। তো রাইজিং সেক্টরে কে কে ছিল একটু আপনি যদি একটু নিজেই দেখে আসেন, রাইজিং সেক্টরে কে কে যাচ্ছে। 18 থেকে ভিডিও গেম কোথায় গেছে, 18 থেকে ভিডিও গেম চলে গেছে 23-এ, তাহলে এটা একটা রাইজিং সেক্টর। আর কে রাইজ করছে, ফুড অ্যান্ড বেভারেজ 22 থেকে 32-এ গেছে, আর বাকি দুটো ফল 25-এ ছিল, হোম ফার্নিশিং 15-এ গেছে, আর ইলেকট্রনিক্স 35-এ ছিল, ইলেকট্রনিক্স 30-এ গেছে। তাহলে এই দুটো আলাদা, ওই দুটো আলাদা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি স্টাডি করলাম আমরা। So body paragraph 1, rising sector, the most notable change was seen in the food and beverage sector in 2015. It accounted for 22% of total sales, but this figure expanded substantially to 32% in 2020. যেটা 22% ছিল সেটা সাবস্ট্যান্সিয়ালি এটা the figure এটা expanded হয়েছে 32-তে, এটা মার্কেটটা বেড়েছে, making it the market leader. Similarly, video games saw a marginal rise, growing from 18% to 23%. তাহলে আমি পার্সেন্টে লিখছি, আমাকে যেভাবে ইউনিটটা আছে আমি গ্রাফ পাই চার্টে দেখে নিয়েছি যেগুলো পার্সেন্ট অফ দ্য টোটাল শেয়ার। বডি প্যারাগ্রাফ 2 এ আমি কি করেছি, আলাদা করেছি কিভাবে সেক্টরগুলোকে, আমি ফলিং সেক্টরে আমি এটা আলাদা করেছি। On the other hand, electronics which held the majority share, এটা ছিল 15 সালে 35%, ব্র্যাকেটে লিখেছি, saw its dominance recede, এটা ডমিনেন্সটাকে হারাতে দেখা যাচ্ছে, dropping to 30% in 2020. However, the most drastic decline was observed in home furnishing. This sector comprised a quarter of all sales, 25%, in 2015, but saw its share plummet to just 15% by 2020. তাহলে গেল, এটাও শেষ আমার। এবার চলেন কেন এটা একটা 8+ ব্যান্ড স্কোরের রাইট আপ। আমি কি কি এখানে ইউজ করার চেষ্টা করেছি, আমি এখানে ফ্র্যাকশন ল্যাঙ্গুয়েজ গুলো প্রেজেন্ট করার চেষ্টা করেছি, দ্য মেজরিটি শেয়ার, কোয়ার্টার অফ, এগুলো আরো ইউজ করেছি, তাই না? আমি এখানে ভার্ব গুলো কি রেখেছি, কনস্টিটিউট, অ্যাকাউন্ট ফর, কম্প্রাইজ। ডাইনামিক ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করেছি যে এখানে since there are 2 years, the writer correctly mixes comparison, কিভাবে করেছে দেখেন, মার্কেট লিডার, ওইখানে কে ছিল, এখানে কে ছিল। আর ট্রেন্ড ল্যাঙ্গুয়েজে বলেছি এখানে আমরা রিসিট ইউজ করেছি, প্লামেট ইউজ করেছি, তার প্রেজেন্টেশনটার মধ্যে একটু ভিন্নতা রাখার চেষ্টা করেছি। এবং কারেক্ট, প্রথম কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, তারপরে হচ্ছে প্যারাগ্রাফিং, আপনি কিভাবে এটাকে ফরমেশনে আপনি ভালো করছেন, আপনি অ্যাড্রেস করছেন, আপনি ওভারভিউ দিতে পেরেছেন, আপনি এটাকে আলাদা মানে সেক্টরে ডিভাইড করতে পেরেছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অলসো। এবার আরেকটা টাইপ, সেটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। প্রসেস, হ্যাঁ, একটা হচ্ছে ম্যান মেড প্রসেস, আর একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, এটা আপনার মাথায় রাখতে হবে। ম্যান মেড প্রসেসে কেমন লিখবো, আর ন্যাচারাল, দুই রকম প্রসেসই হয়। সো এটার মধ্যে দেখবেন কিভাবে how something is made and how nature works, লাইফ সাইকেল, তাই না? একটা মনে করেন প্রজাপতির লাইফ সাইকেল, আরেকটা মনে করেন যে ইন্ডাস্ট্রিতে কিভাবে আপনার ইট তৈরি হচ্ছে, ব্রিক্স, তো এটা ম্যান মেড। একটা হচ্ছে নেচার ওয়ার্কস, যেটা এটা সাইকেল। There are no numbers থাকে না, you must find a logical place to split the process into 2 paragraphs.
ইউ মাস্ট ইউজ প্যাসিভ ভয়েস অ্যান্ড সিকোয়েন্সার। এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ আসবে, আলটিমেটলি ন্যাচারালি প্যাসিভ ভয়েস আসবে, তাই না? যেহেতু প্রসেস এখানে কে করতেছে এটা না, হচ্ছে, হওয়াটা এখানে বেশি ফোকাস, এই জন্য এটা প্যাসিভ ভয়েসে। তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে, এভাবেই প্রস্তুতি নিতে হবে। স্ট্র্যাটেজি হচ্ছে এটা ফেজ মেথডে আমরা দেখবো, নেভার রাইট ওয়ান জায়ান্ট প্যারাগ্রাফ উইথ 15 স্টেপস। একটা প্যারাগ্রাফই লিখবেন না, এটা ভাগ করতে হবে। ফেজ ওয়ানে একটা লিখবেন র ম্যাটেরিয়াল প্রিপারেশন একটা স্টেজ, আর একটা প্রোডাকশন স্টেজে রাখবেন, বাস তাহলেই হয়ে গেল, আলাদা হয়ে গেল, তাই না? তো আপনি প্রথমে একটা ফেজে একটা বডি প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে রাখছেন র ম্যাটেরিয়াল বা প্রিপারেশন, আরেকটা প্রোডাকশন বা ডেলিভারি, কি আসছে, হিটিং, শেপিং এন্ড সেন্ডিং ইট আউট। সিকোয়েন্স এখানে ইউজ করতে পারেন, সাবসিকুয়েন্টলি, ফলোইং দিস, ওয়ান্স, বিফোর। চলেন আমরা দেখি। এই হচ্ছে কোয়েশ্চেন, দ্য প্রসেস ডায়াগ্রাম ম্যান মেড অর ন্যাচারাল। The diagram below illustrates the process by which clay bricks are manufactured for the building industry. Summarize the information by selecting and reporting the main features and make comparison where relevant. Write at least 150 words. চলেন দেখি এই হচ্ছে আমরা কিভাবে আমাদের ইট তৈরি হচ্ছে। তাহলে খেয়াল করেন, আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে আপনি অবশ্যই প্রিপারেশন প্রসেসটা একটা আলাদা করবেন, এবং তারপরে প্রোডাকশন লেভেলে যখন এটা প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে, প্রোডাক্টটা তৈরি হওয়ার আগে যে র ম্যাটেরিয়াল গুলো থাকে সেই পর্যন্ত একটা ভাগ করেন, আর আপনি প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে যখন মনে করেন শেপটা আমি দিয়ে ফেললাম, যখন এখানে কি ছিল, এখানে এখনো আমার স্যান্ড আর ওয়াটার এই জায়গায় আছে, এখনো এখানে এখানে মোল্ডটাই আছে, যখন মোল্ডে দিচ্ছি এখন পর্যন্ত র ম্যাটেরিয়াল, তারপর এই জায়গায় দেখেন আমার এটা তৈরি হয়ে গেল। তাহলে এটা আলাদা করতে পারি, এটা আলাদা করতে পারি, এই প্যারাগ্রাফ কোনটা কিভাবে কোন জায়গায় আইডিয়াটা আলাদা হবে সেটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, চলেন আমরা এখানে কোয়েশ্চেনটা দেওয়া ছিল, আমরা লিখছি, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য লিনিয়ার প্রসেস বাই হুইচ ক্লে ব্রিক্স আর ম্যানুফ্যাকচার্ড ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। ওভারভিউ কি, ওভারঅল দেয়ার আর 7 distinct stages। আপনি এখানে খেয়াল করেন 1 2 3 4 5 6 7 সাতটা স্টেজ আমাকে দেখাচ্ছে, তাই তো? In the production of bricks, commencing with the excavation of raw clay, এখান থেকে শুরু হচ্ছে, and culminating এখানে শেষ হচ্ছে in the packaging and delivery of the finished product। শেষ, ওভারভিউ হয়ে গেল। এবার আমি আলাদা করেছি বডি প্যারাগ্রাফে, একটা হচ্ছে প্রিপারেশন অর শেপিং। First, the raw clay is dug up from the ground using a large digger to ensure the clay is workable. It is placed onto a metal grid and passed through a roller to break up large chunks. ইটের দলা মানে মাটির দলা থেকে যায়, ওগুলোকে একেবারে ভেঙে দেওয়ার জন্য। Following this, sand and water are added to the mixture. This mixture is then either pushed through a wire cutter or placed into a mold to form the raw brick shape। শেষ। এরপরে আপনি আরেকটা প্যারাগ্রাফে বলছেন এখানে, once shaped, এই যে শেপ হয়ে গেল, the bricks are placed in a drying oven for 24 to 48 hours. Subsequently, they undergo a 2-stage heating process in a kiln। একটা কিলনের মধ্যে এখানে দেয়া আছে, first at moderate temperature 200 degree Celsius to 900 degree Celsius। কোথা থেকে পেলাম ইনফরমেশন? সব আমি এখান থেকেই নিয়েছি, দেখেন এখানে দেয়াই ছিল, রাইট? এই যে কিল এখানে দেয়া আছে, দুইটা স্টেজ দেয়া আছে। আমার এখানে মডারেট টেম্পারেচার প্রথমে 200 থেকে 980, তারপরে হাই টেম্পারেচার আপ টু 1300 ডিগ্রি সেলসিয়াস। এটা কোনোটাই আমি আমার চিন্তা থেকে বা আমার ইনফরমেশন থেকে না, যা দেয়া আছে এইটাকে আমার ব্যাখ্যা করতে হবে। এই কিল যে 2 স্টেজ যেটাকে আমি মেনশন করেছি, তাই না? তো বিষয় ইনফরমেশন এখান থেকে। এরপরে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা এখানে চলে যাচ্ছে ডেলিভারি ট্রাকে, প্যাকেজিং এন্ড ডেলিভারি হচ্ছে, ওইটাই আমি এখানে বলছিলাম। একবার যখন শেপড হয়ে যায়, bricks are placed in a drying oven for 24 to 48 hours. Subsequently, they undergo a 2-stage heating process in a kiln. First at moderate temperature 200 থেকে 980 ডিগ্রি সেলসিয়াস, and then at high temperature ওটা দেওয়া হয়, তারপরে এখানে হাই টেম্পারেচার দেওয়া হয় 1300 ডিগ্রি সেলসিয়াস। After cooling for 48 to 72 hours, the bricks are finally packaged and transported by truck to their destination। শেষ।
কোনো কমেন্টস কিছু নাই, যা দেখেছেন তাই বলেছেন এখানে। সো এটাকেও যদি আমরা একটু আপনাদের জন্য অ্যানালিসিস করে দেওয়ার চেষ্টা করেছি যে আসলে কি করতে হবে। প্যাসিভ ভয়েস, ক্লে ইজ ডার্ক, কে ডাক করে সেটা ইম্পর্টেন্ট না, মাটি মানে তোলা হয়, ডাক করে খনন করে তোলা হয় সেটা আপনি বলে। ইট ইজ প্লেসড, স্যান্ড ইজ অ্যাডেড, তাই না? দেখেন এখানে প্যাসিভ ভয়েস আমরা এখানে ইউজ করেছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। প্রসেস ডায়াগ্রামে আমাকে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। সিকোয়েন্সার কমেন্সিং উইথ ফলোইং দি সাবসিকুয়েন্টলি ওয়ান শেপ, এগুলো আমরা সিকোয়েন্স আমরা বলার চেষ্টা করেছি। এভরি স্টেপ ইজ কভার্ড বাট সামারাইজ এফিশিয়েন্টলি, এই জন্য এটা ম্যান 8+ স্কোর পাবেন যদি গ্রামাটিক্যাল মিস্টেক না হয়। গ্রামাটিক্যাল মিস্টেক হলে কিন্তু আবার 8 এর নিচে চলে আসবে। আচ্ছা, এবার চলেন ম্যাপ। ম্যাপ কিভাবে আমরা লিখবো এটার ডেভেলপমেন্ট আপনারা দেখেন এখানে। এটা চেঞ্জেস ফিজিক্যাল স্পেস ওভার টাইম, তাই না? ম্যাপ চেঞ্জ হয় তো। এটা চ্যালেঞ্জ হচ্ছে ডিসক্রাইবিং স্পেশাল, এটা ওই স্পেশাল না, স্পেশাল এটা দেখবেন বানানটাও এটা আলাদা। সো স্পেশাল চেঞ্জেস অ্যান্ড লোকেশনস ইউজিং কারেক্ট প্রিপোজিশনস ইন দ্য নর্থ ভার্সেস টু দ্য নর্থ, the describing things that were removed versus things that were added. তাহলে ভিজুয়াল চেক, লুক ফর দ্য কম্পাস, এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সবসময় এটা মাথায় রাখবেন। যখনই আপনি কোথাও যাচ্ছেন অবশ্যই এটা আপনার নর্থ, উপরেরটা সবসময় নর্থ, বুঝতে পেরেছেন? যখনই এটা আপনার উপরেটা যদি নর্থ হয়ে যায় তাহলে আপনার নিচেরটা কি হবে? নিচেরটা হয়ে যাবে সাউথ, ঠিক আছে? যদি উপরেটা নর্থ হয় আর নিচেরটা সাউথ যদি হয় তাহলে আপনার কি হবে? ইস্ট ওয়েস্ট কোন দিকে হবে? সো এই জায়গাটা আমরা দেখব। ওকে, সো একটু খেয়াল করবেন যে আমাদের স্ট্র্যাটেজিটা এখানে কি থাকবে। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে জিওগ্রাফিক্যাল স্প্লিট। জিওগ্রাফিক্যাল আমাদের স্প্লিট, ডু নট জাম্প অ্যারাউন্ড, do not jump around the map randomly. Group by region, write body about the east side of the river and body B about the west side. হ্যাঁ, এভাবে আমরা আলাদা করতে পারি। অথবা আমরা গ্রুপ বাই চেঞ্জ টাইপ, রাইট A about new additions, হাউজিং অ্যাড হয়েছে, অথবা বডি বি এটা আমাদের ডেমোলিশনস হয়েছে, এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনারা খেয়াল করতে হবে। এখন এই যে আমাদের কোয়েশ্চেন 5 দেখেন এখানে, দ্য ম্যাপস বিলো শো দ্য লেআউট অফ দ্য ভিলেজ অফ Stockford in 2010 and the developments that took place by 2020. Summarize the information by selecting and reporting the main features and make comparison. দেখেন সবখানে ল্যাঙ্গুয়েজটা আপনার একই রকম থাকছে, তাই না? তো ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে আপনার এই বিষয়টা বারবার দেখে 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 এটা আপনাকে আয়ত্ত করে ফেলেছেন বাই দিস টাইম। এটা আর আপনার নতুন কিছু বিষয় না। ওকে, সো এই বিষয়টা আমরা সামনে দেখব। তাহলে এই খেয়াল করেন, $2010 আছে আর 2020 আছে, তাই না? তাহলে আপনাদের যে বিষয়টা যেটা বলছিলাম, আপনার ম্যাপটা এইটা কি সাইড? উপরেরটা সবসময় হচ্ছে নর্থ সাইড। ওকে, উপরেরটা সবসময় নর্থ সাইড আর নিচেরটা কি সাইড? নিচেরটা সবসময় সাউথ। এটা ম্যাপে যদি দেয়া না থাকে তাহলে এটা সবসময় এভাবে মাথায় রাখবেন। আর এটা কি? এটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে ইস্ট, ম্যাপের এই জায়গাটা। আর এই যে জায়গাটা যখনই দেখবেন এটা কি? এটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার, নর্থ ইস্ট কর্নার। আর এটা এই কর্নারটা আমি এই ম্যাপের ক্ষেত্রে বলছি না, আমি আপনাদের ম্যাপের ক্ষেত্রে যখনই কোথাও পাবেন ম্যাপটা আপনার এরকম থাকবে। মানে এটা তো দুটো আলাদা, এখানে আর এখানে একটা 2010-এ, মানে এখানকার ম্যাপটা যদি আপনি দেখেন তাহলে আপনাকে এখানে বের করে নিতে হবে। এটা হচ্ছে ইস্ট সাইড, এটা হচ্ছে নর্থ সাইড, এটা হচ্ছে সাউথ সাইড, একই রকম এটারও এখানে ইস্ট আর এটা হচ্ছে
ওয়েস্ট, এটা এ পাশটা ওয়েস্ট, এ পাশটা ইস্ট। তাহলে ইস্টে ওয়েস্টের সাথে ওয়েস্টের কি হচ্ছে, ইস্টের সাথে ইস্টে কোথায় চেঞ্জ কি কি হচ্ছে, এই বিষয়টা আপনাকে দেখতে বলছে। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাপের উপরের দিকে নর্থ, যেমন বাংলাদেশের ম্যাপের আপনি উপরের দিকে খেয়াল করেন কি আছে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, তাহলে এটা নর্থ সাইড। তাহলে আমরা ম্যাপের উপরে কি পাবো, নর্দার্ন সাইড, তাই না? সাউদার্ন সাইড আমরা কি পাবো, নিচের দিকে বঙ্গোপসাগর এদিকে পাচ্ছি। সো ওয়েস্টে আমার কি থাকছে, ইস্টে আমার কি থাকছে, এটা সব সময় যদি আপনার অধিকাংশ সময় কিন্তু ম্যাপের এরিয়াটা দিয়ে দেয়া থাকবে। দিয়ে দেয়া যদি না থাকে তখন আপনি সব সময় এই ছোট জিনিসটা আপনার মাথায় থাকতে হবে, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। এভাবে আপনাকে জিনিসটা মাথায়, এটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার, এটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার। এই এই তাহলে আশা করি ম্যাপটা আপনি ধরতে পারবেন। এখানে নাই, আমরা কিভাবে এক্সপ্লেইন করব। তাহলে ম্যাপ যেখানে দেয়া থাকবে, বিশেষ করে আমরা লিসেনিং এর ক্ষেত্রে, আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের ম্যাপ ডিসক্রাইব করে, তো ওখানে আমাকে অবশ্যই দেখে নিতে হবে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটা পাশাপাশি লিখে ফেলতে হবে। তাহলে এখানে কি বলছে, এখানে বলছিল যে ম্যাপ show the layout of the village of Stockford in 2010 and the developments that took place by 2020. কি কি ডেভেলপমেন্ট হলো দেখেন তো একবার, চোখ দিয়ে চোখ বুলিয়ে একটু দেখেন কি কি হয়েছে। এখানে আমার প্রাইমারি স্কুল ছিল, এখানে প্রাইমারি স্কুলটা আছে, কিন্তু এপাশে আমার শপ ছিল, সেটা আমার হাই রাইজ অ্যাপার্টমেন্ট ব্লকে তৈরি হয়ে গেছে, এই জায়গাটা চেঞ্জ হয়েছে, তাই না? এখানে আমার সেন্ট্রাল গার্ডেন এখানে ছিল 2010 সালে, এখানে এটা গার্ডেন হয়েছে। আমার প্রাইমারি স্কুলের পরিবর্তনটা, এই জায়গায় আমার কিছু শপ ছিল, এই জায়গায় শপটা আমার নেই। আমার এখানে লার্জ হাউস যেটা ছিল এটা এখানে গিয়ে রিটায়ারমেন্ট হোমে পরিণত হয়েছে, ওকে। এবং বেশ কিছু ডেভেলপমেন্ট আমার এখানে হয়েছে, যে ইস্টার্ন সাইডে খেয়াল করেন, এখানে এই যে হাউজিং এস্টেট একটা ডেভেলপমেন্ট একটা হয়েছে, ঠিক আছে। ফার্মল্যান্ড যেটা ছিল এখানে, এখানে ফার্মল্যান্ডটা, এই ফার্মল্যান্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে। তাহলে আমাদের 2010 থেকে 2020-এর মধ্যে এটা স্টোকফোর্ড ভিলেজের পরিবর্তনের জায়গাটা আমরা দেখছি। আরো অনেক কনস্ট্রাকশন কিন্তু হয়েছে, খেয়াল করেছেন কিনা দেখেন, এখানে এখানে ব্রিজ হয়েছে, এই যে দেখেন এখানে, এটা এটার সাথে এখানে কিন্তু ছিল না, একেবারে এখান থেকে লিংক হয়েছে, তাই না? এখানে শুধুমাত্র একটা রাস্তা ছিল, এখানে আরো বেশ কিছু জায়গা তৈরি হয়েছে, ডেভেলপ হয়েছে, ওকে। তো এটা এটা আমাদের পেয়েছি আমরা এখানে, এখানে পেয়েছি আমরা, এখানেও একটা কানেক্টিভিটি আমরা পেয়েছি, ওকে। খেয়াল করেন এবার, তাহলে প্যারাফ্রেজ কিভাবে করলাম। The two maps depict the layout of the village of Stockford in 2010 and the subsequent development that occurred by 2020. আমি এখন so we are getting late, একটু আর না পিছনে দেখাই, তারপরে একটু দেখাই, দেখেন কিভাবে ছিল আর আমি এখানে কিভাবে লিখেছি। শো এখানে ছিল, এখানে আমরা layout of the village দেখেন and the subsequent development that occurred by 2020 এটা depict দেখিয়েছি, তাই না? Overall, the village underwent significant urbanization. The residential area was drastically expanded, and agricultural land was repurposed for housing. Agricultural land যেটা ছিল সেটাকে আমরা হাউজিং এ দেখেছি এখানে। Although the primary school remained in its original location. খেয়াল করেন, প্রাইমারি স্কুলটা একই জায়গায় ছিল, কিন্তু আমাদের যে ফার্মল্যান্ড যে জায়গাটা ছিল সেটা এগ্রিকালচার ল্যান্ড, যেটা ফার্মল্যান্ড, ওখানে আমি ফার্মল্যান্ড বলছি না, আমি এগ্রিকালচার ল্যান্ড বলছি, সেটা কিন্তু আমরা হাউজিং ডেভেলপমেন্টে আমরা কাজে দেখছি, হাউসও বাড়ছে এবং হাউজিং স্টেটও বেড়েছে। তাহলে আমি আলাদা করেছি কি, ইস্টার্ন সাইড চেঞ্জ কি কি হয়েছে আর ওয়েস্টার্ন সাইড চেঞ্জ কি কি হয়েছে, তাই না? ইস্টার্ন সাইড কোন দিকে, ডান পাশে লার্জ হাউস এই সাইডটাতে, এটা হচ্ছে ইস্টার্ন সাইড, হ্যাঁ। আর ওয়েস্টার্ন সাইড কি, ওই যে শপ, ওখানে হাই রাইজ অ্যাপার্টমেন্ট,
ওটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড, এই জায়গায়, তাই না? নর্দার্ন আর ইস্টার্নে তো আমরা নর্থ আর সাউথে আমরা দেখছি না। তাহলে এই জায়গাটা আমাদের কি কি চেঞ্জ হয়েছে, নর্দার্ন, সাউথ, ইস্টার্ন আর হচ্ছে ওয়েস্ট। ইস্টার্ন সাইডের চেঞ্জগুলো নিশ্চয়ই ছবিটা চোখে ভাসছে আপনার। ইন 2010 কি ছিল, দি ইস্টার্ন সাইড অফ দ্য ভিলেজ ওয়াজ ডমিনেটেড বাই ফার্মল্যান্ড। ইস্টের দিকে, ডান দিকের দিকে ফার্মল্যান্ড দিয়ে ভরা ছিল। So by 2020, this farmland had been demolished and replaced by a larger housing estate. Furthermore, the large house that previously stood on the eastern perimeter was converted into a retirement home with additional annexes constructed. বডি প্যারাগ্রাফ 2 আরেকটা সেপারেট করেছি কি ওয়েস্টার্ন সাইডে আর ওখানে ইনফ্রাস্ট্রাকচার কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেই বিষয়টা। টু দ্য ওয়েস্ট, the river, the shops were knocked down to make way for a high-rise apartment block, while the primary school remained unchanged. The main road running through the village was extended to the south to connect with the new housing estate. Finally, the gardens in the center were reduced in size to facilitate the expansion of the main road. The garden একটু, ওটা সেন্ট্রাল গার্ডেন ছিল, ওটা কিন্তু একটা গার্ডেনে রয়ে গেছে, তো ওটা একটু রিডিউস করা হয়েছে। শেষ। এখানে demolished, converted, constructed, knocked down, extended vocabulary ইউজ করা হয়েছে। to the west of, on the eastern perimeter, running through. Transformation language, repurposed for, make way for, এভাবে আমরা এটাকে এনরিচ করার চেষ্টা করেছি। সো এই জন্যই এটা 8+ ব্যান্ড স্কোরের একটা রাইট আপ। আরেকটা টাইপ যদি আমরা দেখি, এটা হচ্ছে টেবিল স্ট্র্যাটেজি। টেবিল স্ট্র্যাটেজি কিরকম দেখেন, এইরকম টেবিল দেয়া থাকবে, কান্ট্রি দেয়া থাকবে, এখানে 2000 সালে কি ছিল, 2010-এ, 2020-এ পার্সেন্টেজ গুলো এভাবে লেখা আছে। এটা লাইন গ্রাফে না, এটা টেবিল গ্রাফে না, এভাবেও থাকতে পারে। হ্যাঁ, যেভাবে থাকবে সেভাবে আপনাকে এখানে দেখে নিতে হবে। তাহলে এখানে ইউএই, কানাডা, ইউকে, সাউথ কোরিয়া, মেক্সিকো এভাবে দেয়া আছে, তাই না? তো আমরা একটু দেখে আসি কোয়েশ্চেনটা। The table below shows the percentage. আচ্ছা, তার আগে এখানকার একটু দেখে নেই আমাদের কি করতে হবে। স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের এক্সেপশনসটা দেখতে হবে। আউটলায়ার, if 4 countries increase by 20% but one যদি increase by 70%, ওইটাই হচ্ছে কি ফিচার, এটা আপনাকে এর আগেও বলা হয়েছে। আর গ্রুপিং কিভাবে করবেন, এটা লিডার কোনগুলো উপরের দিকে আছে আর কোনগুলো আপনার এক্সেপশন, সেগুলোকে আপনি আলাদা করতে পারেন। তাহলে এটা একটু আলো দেখিয়ে রাখি আপনাদের, এটা স্কিপ করে গিয়েছি, সময় একটু আমাদের কম। সো এখানে স্টোরি উইদিন দ্য নাম্বারস, এখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর এখানে আপনার দেখতে হবে যে ওই যে নর্থ, ইস্ট, সাউথ যদি থাকে, এরকম যদি কোথাও থাকে সেটা আমরা একটু দেখে নিতে পারি, কোথা থেকে শুরু হচ্ছে, ট্রেন্ড প্যাটার্ন, গ্যাপ প্যাটার্ন, এগুলো একটু আপনারা করে নিন। হ্যাঁ, আর লেখা আছে সবকিছু, আপনাদের problem হবে না। Table below shows the percentage of the population using the internet in 5 different countries between 2000 and 2020. Summarize the information, একই রকম, আর করছি না। সো এই হচ্ছে আমাদের ইনফরমেশন। পার্সেন্টেজে আছে ইউএই 24 ছিল, 68 এবং 99, এটা হাইয়েস্ট দেখা যাচ্ছে। এখানে সেকেন্ড 2010-এ সেকেন্ড হাইয়েস্ট না, থার্ড না, এটা বেশ শার্প রাইজ করেছে। এখানে ছিল 24, মানে সেকেন্ড লোয়েস্ট ছিল, সেটা গিয়ে আপনার একদম হাইয়েস্টে গিয়ে পৌঁছে গেছে 2020-এ। ওকে, 50 কানাডা 51% ছিল, সেটা 94, ওখানে থার্ড হাইয়েস্ট। আর এরপরে ইউকে 26, এটাও বেশ গ্রোথ হয়েছে পার্সেন্টেজ। সাউথ কোরিয়ায় 44, এটা ডাবল হয়েছিল, অলমোস্ট ডাবল হয়েছে, এটা আপনার 2010-এ অলমোস্ট ডাবল, নিয়ার পুরো ডাবল না, 88% না সেখানে। আর একেবারে মেক্সিকো তো 6 টাইমস গ্রোথ হয়েছে, তাই না? এবং আরো গ্রোথ হয়েছে, একেবারে 14 টাইমস গ্রোথ হয়ে গেছে শেষে। তাহলে এই তো মোটামুটি দেখেন, এখানে ইন্ট্রোডাকশনে the table delineates the proportion of the population with internet access in 5 nations. UAE লিখেছি, দেখেন এটা লেখাটার মধ্যে একটা আমি প্রেজেন্ট করছি আমার মাতব্বরি, কারণ আমি এখানে কানাডার আগে লিখি নাই, ইউএই। সুযোগ যেখানে পাবেন সেখানে এটা করবেন।
কানাডা, সাউথ কোরিয়া, মেক্সিকো এদের আগে আর্টিকেল নাই, কিন্তু দি ইউকে অ্যান্ড দি ইউএই, দ্য ইউএই, তাই তো? সো এগুলো আমরা দ্য ইউকে অ্যান্ড দ্য ইউএই over a 20-year period starting from 2000. Overview: overall internet penetration experienced a significant upward trend in every country listed. Notably, while Canada and South Korea started as the most connected nations, the UAE witnessed the most rapid growth, eventually reaching the highest usage rate by the end of the time frame. তাহলে এখানে আলাদা করেছি বডি প্যারাগ্রাফ 1 এটা হাই ইউসেজ গ্রুপ আলাদা করেছি, আর বডি প্যারাগ্রাফ 2 এটাকে এক্সেপশন র্যাপিড গ্রোথ আর লো বেস লাইনে এটাকে আলাদা করেছি, রাইট? সো এখানে আমরা এখন আলোচনা যদি শেষের দিকে নিয়ে আসি, আমাদেরকে why is it band 8 লজিক্যাল গ্রুপিং করেছি, আমরা সিনথেসাইজ করেছি এখানে গ্রুপিং গুলোকে, লেক্সিক্যাল রিসোর্সেস রেঞ্জ আমরা ইউজ করেছি এবং কম্প্যারিজন গুলো আনার চেষ্টা করেছি সেই জন্য। হ্যাঁ, আপনি forbidden list using I, never say I, we can see that, I think, I believe, এগুলো বলবেন না। হ্যাঁ, এগুলো বলা একেবারে নিষেধ টাস্ক 1 এ। টাস্ক 2 এ আপনি ইটস ওকে। সো জাস্ট সে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এভাবে বলতে পারেন। ডেসক্রাইবিং এভরি নাম্বার, এটা করবেন না, এটা ইট লাইক রোবোটিক, একটু মনোটোনাস হয়ে যায়। হ্যাঁ, এটা নাম্বার, মানে প্রত্যেকটা নাম্বার যদি লিস্ট করেন ওটা আর সামারাইজ করা হয় না। ডু নট অ্যাক্ট লাইক এ রোবট, গ্রুপ ডেটা, ইউএসএ, চায়না, জাপান অল ইনক্রিজড, ইনস্টেড অফ লিস্টিং দেম ওয়ান বাই ওয়ান, একটা একটা করে লিস্ট করবেন না। রং টেন্স, যেমন ধরেন চেক দ্য ডেটস, 1990 যদি হয় পাস্ট সিম্পল, 2027 যদি হয় তাহলে ফিউচার ফর্ম হবে, তাই না? নো ডেটা তাহলে প্রেজেন্ট সিম্পল। তো এইভাবে লিখতে হবে। আচ্ছা, ফিউচারে যদি থাকে তো ইজ প্রেডিক্টেড টু, ইজ প্রজেক্টেড টু, এভাবে লিখতে হবে। ফিউচার ওটা তার কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে এটা প্রেডিক্ট করা হচ্ছে অথবা প্রজেক্ট করা হচ্ছে। সো অপিনিয়ন, নেভার গেস দ্য রিজন, কখনোই গেস করবেন না। সেলস অফ আইসক্রিম ওয়েন্ট আপ বিকজ ইট ওয়াজ সামার, এটা বলবেন না, এটা করা যাবে না যে হ্যাঁ অনেক সেল বেড়ে গেছে আইসক্রিমের কারণ এটা সামার সিজন ছিল, ওখানে তো বলা নাই, আপনি লিখতেছেন কেন? সো দ্য গ্রাফ ডিডন্ট সে ইট ওয়াজ সামার, ডোন্ট গেস। গুড হচ্ছে সেলস অফ আইসক্রিম ওয়েন্ট আপ সিগনিফিকেন্টলি, এতটুকু যথেষ্ট। ডোন্ট সে কিডস, এগুলো বলবেন না। হ্যাঁ, বলবেন চিলড্রেন, এটা 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 ইনফর্মাল ইউজ, এটা রাইটিং এর ক্ষেত্রে এটা যাবে না। গনা, ওয়ানা এগুলো লিখবেন না, অবশ্যই লিখবেন না, এগুলো স্ল্যাং হিসেবে ধরা হয়। হ্যাঁ, স্ল্যাং মানে আমরা যে স্ল্যাং বলতে মানে খারাপ গালি এগুলো বুঝি, এটা না। যে আপনার একাডেমিক না, ফর্মাল না, সেটাকে আমরা স্ল্যাং বলি, ওকে, ল্যাঙ্গুয়েজে। ক্লোজিং থট, mental anchor, the task 1 is not an English test, it is a journalism test. You are a reporter, report the facts, group the stories and remain objectives. ঠিক আছে? আমাদের স্পোর্টস সাংবাদিকদের মতো হইয়েন না, সে নিজের মন্তব্য দেওয়ার চেষ্টা করেন না, যেটা হচ্ছে এটাকে ফ্যাক্টটাকে দেখানোর চেষ্টা করেন, এটার বিষয়গুলো অবজেক্টিভ থাকার চেষ্টা করেন, সাবজেক্টিভ হবেন না। ওকে, সো নেভার রাইট জাস্ট 22%, ইট লুকস রোবোটিক, ইউজ ফ্রেজ টু সাউন্ড ন্যাচুরাল, জাস্ট ওভার আ ফিফথ, এভাবে লিখেন। হ্যাঁ, যেমন 49% লিখেন নিয়ারলি হাফ, 33% মানে কি আ থার্ড, 76% অ্যাপ্রক্সিমেটলি 3/4, তাই না? 75-এ তিন হয় না, 3 25 75, 4 25 100, তাহলে এইরকম ভাবে লেখার চেষ্টা করেন। জাস্ট ওভার আ ফিফথ, মানে ওভার আ ফিফথ মানে 5/1 একটু বেশি। 22% মানে কি, মানে 100-র 5 ভাগ কি 20, 5/1 হচ্ছে 20, তাহলে 22 হচ্ছে জাস্ট ওভার আ ফিফথ, এভাবে লিখতে পারেন, ইন্টারেস্টিং ওয়েতে লিখতে পারেন। আপনি লিখেন না 22%, এভাবে ফ্রেজ আকারে লিখেন, আরো ইমপ্রুভ হবে। সো বিফোর সাবমিটিং টাস্ক 1, এইগুলো আপনি চেকলিস্ট আপনি অবশ্যই দেখে নেবেন, আপনি লিখছেন কিভাবে রিভিউ করার সময়। ইজ দেয়ার এ ক্লিয়ার ওভারভিউ, আপনার প্যারাগ্রাফে ক্লিয়ার ওভারভিউ আছে কিনা? আর দেয়ার নো নাম্বারস ইন দ্য ওভারভিউ, ওভারভিউ এ নাম্বার আছে কিনা, না থাকাটাই দরকার। ডিড আই ইউজ সিনোনিমস ফর ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, সিনোনিম ইউজ করেছি, ইয়াস। ডিড আই চেক দ্য প্রিপোজিশন রোজ বাই অর ভার্সেস রোজ টু, হ্যাঁ, কততে গেল আর রোজ বাই, 10%-এ উন্নত হয়েছে। হ্যাঁ, 40 থেকে 50-এ যদি যায় পার্সেন্টেজে, তাহলে এখানে রোজ টু 50 আর রোজ বাই 10%, এই যে এটা কত পার্সেন্টে, এই বিষয়টা। ইজ ইট ওভার 150 ওয়ার্ডস, এটা করা যাবে না, এটা করলে 6-এর উপরে কোনোভাবেই আপনি আশা করাটা একেবারে স্বপ্নের মতো হয়ে যাবে আর কি।
শুধু স্বপ্ন দেখা হয়ে যাবে অবশ্যই আপনাকে টাস্ক রেসপন্স ইউ হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট 150 words. So if you have any question you can ask. I'm ready to answer your question. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.